এমবি কোচিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। সবাইকে বিশেষ অনুরোধ আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান এবং গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে পাবে, যেগুলো থেকে প্রতি বছরই বিভিন্ন রকম প্রশ্ন আসে। একদম আমরা প্রথম থেকে শুরু করি যে আজকে তোমরা এই টাইটেল দেখেই তোমরা বুঝতে পারছো আজকে তোমাদের ক্লাসটা কি হতে চলছে, যেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন, যেটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশনের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট এবং সবথেকে গুরুত্বপূর্ণ এই এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। আজকের এই এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনটা আমরা একটু যদি ইউজিসি নেটের সিলেবাসটা ধরে আমরা যদি একটু এগোই, সেখানে দেখো এখানে যে সিলেবাস গুলো আছে সেই সিলেবাস গুলো আমরা বলেছিলাম যে পরপর আমরা সিলেবাস ধরে ধরে এগোবো। সেখানে প্রথম যে ইউনিটটা ছিল যেটা রিসার্চ ইন ফিজিক্যাল এডুকেশন, ইট ইজ ইম্পর্টেন্স এন্ড ক্লাসিফিকেশন, এই পর্যন্ত হয়ে গেছে। এর মধ্যে আমরা অনেক কিছু পড়েছিলাম। তার সাথে যেটা বাকি ছিল এথিক্যাল ইস্যু ইন রিসার্চ, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয় বলে মনে করছি বলে আমরা পরে আমরা সেটাকে জানবো। আমরা রিসার্চের বিভিন্ন প্রকার টাইপ এবং মেথড গুলো আমরা শুরু করেছিলাম, সেই মেথড গুলো আমরা প্রায় শেষ হয়ে গেছিল আমাদের মেথড। তোমরা দেখো এখানে যে মেথড গুলো দেওয়া ছিল মূলত ডেসক্রিপটিভ রিসার্চ, হিস্টোরিক্যাল রিসার্চ, এক্সপেরিমেন্টাল রিসার্চ, এগুলো কিন্তু অলরেডি আমরা পড়ে ফেলেছি। এবার এর সাথে যেটা যুক্ত হয়ে আছে দেখো এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট এবং এই পার্টটা থেকে প্রতি বছরই কিছু না কিছু নেট সেটে প্রতি বছরই কিছু না কিছু প্রশ্ন থেকেই থাকে এবং সেই প্রশ্নগুলো যদি সঠিকভাবে অ্যান্সার করতে যায় তাহলে আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমরা আজকের ক্লাস থেকে অনেক কিছু তথ্য, অনেক কিছু তোমরা ইনফরমেশন পাবে, তোমরা সেগুলোকে নোট ডাউন করে রাখবে। তাহলে দেখো প্রথম আজকে হচ্ছে আমাদের ডে 6 এর ক্লাস। সেখানে আমরা কি পড়েছি? ডিফারেন্ট টাইপস অফ এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। আমরা এতদিন ধরে কি পড়েছি? এক্সপেরিমেন্টাল রিসার্চটা পড়েছি। হোয়াট ইজ এক্সপেরিমেন্টাল রিসার্চ? তোমরা সেই ব্যাপারটা কিন্তু আগের দিন ক্লাসে তোমাদেরকে পড়ানো হয়েছিল যে এক্সপেরিমেন্টাল রিসার্চটা কি, কিভাবে এক্সপেরিমেন্টাল রিসার্চটা হয়। যদি আগের দিনের ক্লাসটা তোমরা না করে থাকো বা আগের দিনের ক্লাসটা যদি তোমরা না দেখে থাকো তাহলে কিন্তু আজকের ক্লাসটা তোমাদের কাছে বোঝাটা অনেকটা কঠিন হয়ে যাবে। তা আমি বলবো যারা আগের দিনের ক্লাসটা করেনি, যারা আগের দিনের ক্লাসে করেনি, তারা আগের দিনের ক্লাসের ইউটিউবে তোমাদের ভিডিওগুলো দেওয়া আছে, তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে, না হলে কিন্তু আজকের এই ক্লাসটা তোমরা বুঝতে কিছুটা সমস্যা হবে। তাহলে এখানে আমরা কি বলেছি? ডিফারেন্ট টাইপস অফ এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। দেখো মেথড আলাদা আর ডিজাইন আলাদা। এই ডিজাইনটা কি সেটা আমাদেরকে আগে সবার আগে জানতে হবে, রিসার্চ ডিজাইনটা কি। তাহলে দেখো এখানে আমি কতগুলো পয়েন্ট আমি তোমাদের এখানে রেখেছি যে এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন ডিফাইন্ড অ্যাজ এ রিসার্চ ইউজ টু ইন্টারাকশন বিটুইন ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। মানে যেটা কি করছে, আমরা জানি কোনো একটা রিসার্চ বা গবেষণা করতে গেলে দুটো ভেরিয়েবলের উপর আমরা এফেক্ট দেখি, হুইচ ক্যান বি কজ অ্যান এফেক্ট রিলেশনশিপ। এই যে আমরা যখন এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন, তাহলে আমাদের সবার আগে জানতে হবে রিসার্চ ডিজাইনটা কি। তবে এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন কি বলেছে? ডিফাইন্ড অ্যাজ দ্য ইউজ টু ইনভেস্টিগেট দ্য ইন্টারাকশন বিটুইন ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমরা এর আগের দিন যখন আমরা এক্সপেরিমেন্টাল রিসার্চ পড়াতে গিয়ে বলেছিলাম যে আমরা এক্সপেরিমেন্টাল রিসার্চ কি কোনো কিছুকে এক্সপেরিমেন্ট করা। ধরো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তুমি অ্যাজ এ টিচার বা তুমি অ্যাজ এ কোচ, তোমার মনে হচ্ছে যে আমি যেটা শেখাচ্ছি এটা অন্যদের থেকে বেটার, আমি যে টেকনিকটা অ্যাপ্লাই করছি বা আমি যে টেকনিকটা ছাত্রদেরকে শেখাবো, সেই তার ফলে কি হবে, আমার ছাত্রছাত্রীরা সেই বিষয়টা ভালো করে শিখতে পারবে। এটা তুমি অ্যাজ এ কোচ হিসাবে বা অ্যাজ এ টিচার হিসাবে তোমার সেটা মনে হচ্ছে। কিন্তু এই যে তোমার ভাবনাটা, যখন তুমি সেই ভাবনাটাকে কোনো কিছুতে এক্সপেরিমেন্ট করবে, ছাত্রদের উপরে অ্যাপ্লাই করবে, ইউটিলাইজ করে যখন এক্সপেরিমেন্ট করে তুমি দেখতে চাইছো ইয়েস আমার মেথডটাই অন্যদের থেকে বেটার, আমার মেথডটা অ্যাপ্লাই করলে ছাত্ররা ভালো কিছু শিখতে পারছে, মানে কোনো কিছুকে এক্সপেরিমেন্ট করছো, কোনো কিছুকে জানছো, সেটাই হচ্ছে তোমার এক্সপেরিমেন্টাল রিসার্চ। এবার এই এক্সপেরিমেন্টাল রিসার্চ আমরা কি বলেছিলাম যে মূলত দুটো ভেরিয়েবল থাকে, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে কোন ভেরিয়েবলের উপর আমরা এক্সপেরিমেন্ট দিয়ে তার এফেক্টটা দেখবো? অলওয়েজ আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর তার এফেক্টটা দেখবো। আর আমরা কি ট্রেনিং বা কি এফেক্ট দেবো? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ম্যানিপুলেশন করতে পারি, সেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর কি কি চেঞ্জেস হচ্ছে, কি কি এফেক্ট করছে, সেটা আমরা এক্সপেরিমেন্টাল রিসার্চে দেখবো।
এইবার দেখো পরের একটা পয়েন্ট, এক্সপেরিমেন্টাল রিসার্চ ইজ কমনলি ইউজড ফ্রেমওয়ার্ক অফ দ্য সায়েন্টিফিক মেথড, একটা ফ্রেমওয়ার্ক। ধরো এই যে এক্সপেরিমেন্টাল রিসার্চ, তুমি তো একটা এক্সপেরিমেন্ট করবে, এক্সপেরিমেন্ট করতে গেলে তুমি কোনো একটা শিডিউল তাদেরকে দেবে, যে এরকম ট্রেনিং শিডিউল দিলে বা কোনো কিছু একটা এফেক্ট করার জন্য যে ট্রেনিং প্ল্যান তুমি ছাত্রদেরকে দিতে যাচ্ছ, বা তোমার যে শিক্ষার্থী আছে তাদের মধ্যে যে তুমি যে ট্রেনিংটা দেবে বা এফেক্ট তুমি যেটা দেখতে চাইছো, তার একটা ফ্রেমওয়ার্ক তোমার কাছে থাকবে। হ্যাঁ, যে তুমি কিভাবে ট্রেনিংটা দেবে, কবে ট্রেনিংটা দেবে, কখন ট্রেনিংটা দেবে, কোথায় ট্রেনিংটা দেবে, কতবার করে ট্রেনিংটা দেবে, সেরকম গোটা একটা প্ল্যান তোমার মধ্যে থাকবে। সেটা হচ্ছে তোমার এই আমরা কি বলবো, এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। এরপরে আরো কিছু দেখো লেখা আছে যে এক্সপেরিমেন্টাল ডিজাইন ইজ ব্লুপ্রিন্ট। কেন ব্লুপ্রিন্ট বলছি, ধরো তোমার এই বাড়ি যখন আমরা করা হয়, বাড়ির যখন বিল্ডিং করার সময় কি করতে হয়, আমাদের একটা বাড়ির ডায়াগ্রাম বা ছবি কোনোটা ইঞ্জিনিয়ারকে দিয়ে করাতে হয়, সেরকম একটা ব্লুপ্রিন্ট তোমার থাকবে যে আমি ট্রেনিং শিডিউলটা কিভাবে দেব, কত ইন্টেন্সিটি বা কত ভলিউমে আমি ট্রেনিংটা দেবো, কতবার করে ট্রেনিংটা দেবো, এরকম সমস্ত একটা ছক কিন্তু তোমার ভিতর আগে থেকে থাকবে। কোন কোন ভেরিয়েবল গুলোকে তুমি ম্যানিপুলেট করে ট্রেনিং দেবে এবং কি কি ভেরিয়েবল ডিপেন্ডেন্ট কোন কোন ভেরিয়েবলের উপরে এফেক্ট দেখতে চাইছো, এই সমস্ত প্ল্যান কিন্তু তোমার কাছে আগে থেকে থাকবে। সেই জন্য একে বলছে যে ডিজাইন হচ্ছে, এক্সপেরিমেন্টাল ডিজাইন হচ্ছে ব্লুপ্রিন্ট। কথাগুলো কিন্তু মাথায় রাখবে। কি করছে, টু টেস্ট his hypothesis by reaching valid conclusion, relationship between independent and dependent variable। তাহলে কি করছে, তুমি যে যে এক্সপেরিমেন্টটা করছো, হ্যাঁ আমার ট্রেনিং এফেক্টটা বা আমি যে স্কিলটা শেখাচ্ছি এটা বেটার অন্যদের থেকে, এটা তোমার হাইপোথিসিস। এইবার তুমি সেই হাইপোথিসিস মোতাবেক তুমি কোনো একটা ট্রেনিং শিডিউল তৈরি করলে, করার পরে সেটার মধ্যে এবার তুমি সেই হাইপোথিসিস টেস্টিং করছো বা তুমি কনক্লুশন ড্র করছো যে তোমার এফেক্টটা তুমি দেখছো যে সেটা অন্যদের থেকে বেটার কি বেটার না। তাহলে রিলেশনশিপ দেখছো, কাজের মধ্যে রিলেশনশিপ দেখছো, ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর রিলেশনশিপ দেখতে চাইছো যে তোমার ট্রেনিং এফেক্টটা আদৌ ছাত্রদের মধ্যে কোনো এফেক্ট পড়লো কি পড়লো না। তাহলে এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু তোমার ব্লুপ্রিন্ট যেটা আগে থেকে তোমার কাছে করা থাকবে, সেটা কিন্তু এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। আরো কিছু কথা দেখো লেখা আছে, সেম কথা, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক উইদিন এক্সপেরিমেন্টাল ইজ কন্ডাক্টেড, সেম কথাই তোমাকে লেখা আছে এখানে। দেখো গুরুত্বপূর্ণ কথা, যেটা এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন ইজ ওয়ান অফ দ্য ফাইন্ডিং কোয়ান্টিটিভ রিসার্চ মেথড। তাহলে প্রশ্ন আসতেই পারে যে এক্সপেরিমেন্টাল রিসার্চটা কি, হুইচ টাইপ অফ রিসার্চ মেথড, অলওয়েজ কোয়ান্টিটিভ রিসার্চ মেথড। তাহলে কোয়ালিটেটিভ রিসার্চ মেথড কোনগুলো হবে, অলওয়েজ। নন এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন কিন্তু কোয়ালিটেটিভ রিসার্চ মেথড। এগুলো কিন্তু নোট ডাউন করে নেবে। তাহলে এক্সপেরিমেন্টাল রিসার্চ কি, একটা কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথড। নেক্সট পয়েন্ট কি বলেছে, এক্সপেরিমেন্টাল রিসার্চ আর টু টাইপস, ল্যাবরেটরি ফিল্ড রিসার্চ, এছাড়াও আরো একটা যেটা আছে সেটা তোমাদেরকে আমি এক্সপেরিমেন্টাল রিসার্চ পড়তে গিয়ে বলেছিলাম, সেটা হচ্ছে ন্যাচারালিস্টিক। ঠিক আছে, এই তিন ধরনের মূলত এক্সপেরিমেন্টাল রিসার্চ গুলো হয়ে থাকে। কেন, কারণ এক্সপেরিমেন্টাল রিসার্চে তুমি কিন্তু ট্রিটমেন্ট দিচ্ছ, সেই ট্রিটমেন্টকে সেখানে তুমি ওয়েদারকে কি করছো, তুমি নিজেকে কন্ট্রোল করছো, সমস্ত কিছু এনভায়রনমেন্ট তুমি কন্ট্রোল করছো, তোমার মধ্যে একটা ওয়েদারকে কন্ট্রোল করে কিন্তু তুমি সেই ট্রেনিংটা দিচ্ছ। মানে এজ তুমি সাবজেক্টকে সিলেকশন থেকে শুরু করে পুরো ট্রেনিং শিডিউল থেকে শুরু করে যতক্ষণ না তুমি কনক্লুশন যাচ্ছ, সমস্ত কিছু কিন্তু আন্ডার কন্ট্রোল তোমার সুপারভিশনে কিন্তু সেই গোটা প্রোগ্রামটা বা গোটা ট্রেনিং শিডিউলটা চলবে। একত্রে এই এক্সপেরিমেন্টটা অনেক সময় কি হয়, ল্যাবরেটরিতে হতে পারে, ফিল্ড রিসার্চও হতে পারে, আবার ন্যাচারাল অবজারভেশনও হতে পারে। মূলত যে হয় ল্যাবরেটরি আর ফিল্ড রিসার্চের ক্ষেত্রে হয়। এখন তোমাদের যদি আমি প্রশ্ন করি যে স্যার কোন রিসার্চের বা কোন মেথডের মধ্যে সব থেকে বেশি কন্ট্রোল করা সম্ভব, ল্যাবরেটরি আর ফিল্ড রিসার্চ, অলওয়েজ ল্যাবরেটরিতে কিন্তু তোমার আন্ডার কন্ট্রোল বা সমস্ত এনভায়রনমেন্টকে কন্ট্রোল করা কিন্তু ল্যাবরেটরিতে সব থেকে বেশি সম্ভব। নেক্সট, এটাকে কি বলেছে, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ অবজারভেশন আন্ডার কন্ট্রোল কন্ডিশন। সেম কথাগুলোকেই বললাম যে এক্সপেরিমেন্টাল রিসার্চটা কি হচ্ছে, তোমার যে কন্ট্রোল, তুমি কিভাবে ট্রেনিং শিডিউল দেবে, কখন ট্রেনিং শিডিউল দেবে, সমস্ত কিছু কি হয় তোমার কন্ট্রোলে থাকে, তুমি যেভাবে চাইবে সেইভাবে কিন্তু ট্রেনিংটা হয়ে থাকে। এইটা হচ্ছে তোমার এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। এইবার আগের দিন আমরা যদি দেখি, এখানে আমি আরেকটা ছক দেখো যে এক্সপেরিমেন্টাল ডিজাইন কত প্রকারের। আগের দিন তোমাদেরকে আমরা পড়ানোর সময় এইটাকে ভালো করে দেখো যে এক্সপেরিমেন্টাল রিসার্চ কত প্রকার, এইটা পড়িয়েছিলাম তোমাদেরকে। সেখানে কি বলেছিলাম যে এক্সপেরিমেন্টাল রিসার্চ মূলত তিন প্রকার। কি কি,
একটা হচ্ছে ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ, একটা হচ্ছে কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ, আর একটা হচ্ছে এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চ। এই সমস্ত মেথডগুলো কিন্তু আগের দিন বলেছিলাম যে এই এক্সপেরিমেন্টাল রিসার্চ মেথডগুলো কি, সেগুলো কিন্তু তোমাদের আগের দিন ক্লাসে পড়েছিলাম। ওই জন্য আগের দিন ক্লাসটা যদি না বোঝা হয়ে থাকে তবে কিন্তু আজকের ক্লাসটা বুঝতে গিয়ে একটু সমস্যা হতে পারে, এবং এটা একটু ডিফিকাল্ট বটে, আবার বুঝতে পারলে খুবই ইজি। আমি তোমাদেরকে একদম ইজি ভাবে বলবো। ঠিক তার পাশে দেখো এখানটাই লেখা আছে কি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। দুটো কিন্তু আলাদা জিনিস, একটা হচ্ছে রিসার্চ মেথড আর একটা হচ্ছে রিসার্চ ডিজাইন। তাহলে এই ডিজাইনের মধ্যে তিন ধরনের এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন মূলত হয়ে থাকে। সেটা হচ্ছে একটা হচ্ছে প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন, আর একটা হচ্ছে ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন, আর একটা হচ্ছে কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। এই কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনকে আবার এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চও অনেক সময় ডিজাইন বলা হয়। তাহলে দেখো দুটোর মধ্যে বেসিক পার্থক্য দেখো। এক্সপেরিমেন্টাল রিসার্চের টাইপ যদি বলে কত প্রকার, তিন প্রকার। কি কি? ট্রু এক্সপেরিমেন্টাল, কাজী এক্সপেরিমেন্টাল, এক্স পোস্ট ফ্যাক্টর। কিন্তু যখনই এই এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনে যাব যখন আমরা, তখন কি প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ চলে আসছে, আর একটা ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ আর একটা কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। এইবার আজকে আমরা এই প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন কাকে বলবো, তার মধ্যে কি কি টাইপস আছে সেগুলোকে ডিটেলসে জানবো, ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ কাকে বলে সেগুলোকে আমরা ডিটেলসে জানবো, এবং কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন সম্পর্কে ডিটেলসে জানবো। এই জন্য ক্লাসটা একটু লেন্দি হবে বটে, এবং খুব মন দিয়ে ক্লাসটাকে শুনবে, এবং সমস্ত বিষয়গুলো ইনফরমেশনগুলো আমি একদম ইজি ভাবে তোমাদেরকে ছকের সাহায্যে দেখাবো, যাতে তোমাদেরকে বুঝতে কোনো সময় অসুবিধা না হয়। অ্যাকচুয়ালি কি হয়, এই এক্সপেরিমেন্টাল রিসার্চটা যদি তুমি ভালো করে পড়ো, ইন ফিউচার তুমি যখন এই এক্সপেরিমেন্টাল রিসার্চ থেকে প্রতি বছরই নেট সেটে প্রশ্ন আসে, একদম কমন আসবেই আসবে, এর কোনো ভুল নেই। প্লাস তুমি যদি যখন তুমি গবেষণা শুরু করবে, তুমি যদি এক্সপেরিমেন্টাল রিসার্চটাকে ভালো করে বোঝো যে এক্সপেরিমেন্টাল রিসার্চের কত প্রকার ধরন, কিভাবে কোনটাকে আমরা কোন এক্সপেরিমেন্টাল রিসার্চ বলবো, তাহলে তোমার পক্ষে সেই গবেষণাটাকে এগিয়ে নিয়ে যাওয়া খুব ইজি এবং খুব সিম্পল হবে। সেই জন্য বলবো, অনেক সময় কি হয়, এবং বইতে যখন তোমরা বই পড়বে না, বইতে দেখবে অনেক ডিটেলস অনেক কিছু লেখা আছে, সেই লেখা থেকে অনেকে কি হয় ভয়তে পিছিয়ে গিয়ে আর পড়াশোনাটা করে না, এক্সপেরিমেন্টাল রিসার্চটাকে পড়াই ছেড়ে দেয়। আমি তোমাদেরকে বলবো এত ভয় পাওয়ার, এত চিন্তা করার কিচ্ছু নেই। খুব সিম্পল ভাবে আমি তোমাদেরকে বলবো, এবং সমস্ত তিনটে ডিজাইন গুলোকে আমরা তোমাদেরকে দেখাবো, ইজিলি তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হবে। ক্লিয়ার? চলো এইবার আসবো আমরা এই এক্সপেরিমেন্টাল রিসার্চের যে তিনটে টার্মোলজি বললাম, সেই তিনটের আমরা মিনিং একবার দেখে নিই সংক্ষেপে। প্রথমে দেখো প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। প্রি এক্সপেরিমেন্টাল, প্রি কথার অর্থ কি? একদম প্রি, প্রাইমারি, একদম প্রাথমিক পর্যায়ে। হ্যাঁ, এখানে দেখো, এখানে লেখা আছে ইন দিস টাইপ অফ রিসার্চ ডিজাইন কন্ট্রোল ইজ ভেরি লো ইউজড ফর বিগিনার্স। আমরা কি জানি, এক্সপেরিমেন্টাল রিসার্চ করতে গেলে কি হবে, এক্সপেরিমেন্টাল রিসার্চে অলওয়েজ আন্ডার কন্ট্রোলে থাকে, কারণ তুমি সমস্ত এনভায়রনমেন্টকে, সমস্ত কিছুকে তুমি ম্যানিপুলেশন করে তোমার নিজস্ব কন্ট্রোল মতো করে সেই ট্রিটমেন্টটা দিয়ে থাকো। কিন্তু প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ কাদের ক্ষেত্রে? ভেরি লো কন্ট্রোল, যেখানে খুব কম কন্ট্রোল থাকবে, এবং কি থাকবে, ইউজ ফর বিগিনার, একদম নতুন নতুন যারা ধরো কাজ শুরু করছে, নতুন নতুন ধরো তুমি একদম প্রথম অবস্থায় কোনো এক্সপিরিয়েন্স নেই, সেই সমস্ত শিক্ষার্থীরা মূলত এই প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনটা করে থাকে। একদম বিগিনারদের, যারা প্রথম এই এক্সপেরিমেন্টাল রিসার্চটা করছে, তাদের ক্ষেত্রে প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনটা হয়। এই জন্য এটার মধ্যে কন্ট্রোলটা খুব কম থাকে। তাহলে স্যার ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ তাহলে কাকে বলবো? ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ দেখো, ইন দিস টাইপ অফ রিসার্চ ডিজাইন ইন হুইচ ইজ ফুলফিল কন্ট্রোল উইথ অল কন্ডিশন ইজ ফুলফিলড। কথাটার অর্থ হচ্ছে, এই যে এক্সপেরিমেন্টাল রিসার্চের জন্য আমরা আগের দিন কতগুলো ক্যারেক্টারিস্টিক্স বলেছিলাম, যে এই ক্যারেক্টারগুলো অবশ্যই এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে থাকবে। সেই সমস্ত কন্ডিশন গুলো যখন ফুলফিল করবে, এবং যখন ফুল কন্ট্রোল থাকবে তোমার কাছে অ্যাজ এ রিসার্চার, ফুল কন্ট্রোলে, এবং এক্সপেরিমেন্টাল রিসার্চের সমস্ত যে কন্ডিশন গুলো আছে সেগুলো যখন পুরোপুরি ফুলফিল হবে, তখন তাকে আমরা ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ বলবো। ক্লিয়ার? তাহলে কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চটা কখন বলবো? এই কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ বলবো, কি বলেছিলাম আগের দিন, এখানে দেখো সিম্পল সেই কথাগুলো লেখা আছে, ইন হুইচ one of the condition is not fulfilled. one of the মানে এই যে এক্সপেরিমেন্টাল রিসার্চের যে কন্ডিশন গুলো আছে, তার মধ্যে কোনো একটা কন্ডিশন যদি ফুলফিল না করে, মূলত এখানে কি লিখেছি, র্যান্ডমাইজেশন।
যদি ধরো এক্সপেরিমেন্টাল রিসার্চে তো র্যান্ডমাইজেশন তো একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কারণ র্যান্ডমাইজেশনটা কি যদি আমি তোমাদেরকে বলি, র্যান্ডমাইজেশন হচ্ছে যে তুমি যখন দেখো এক্সপেরিমেন্ট রিসার্চ মানে কি, তোমাকে স্যাম্পল লাগবে, এই স্যাম্পলটাকে কি করতে হবে, কালেক্ট করতে হবে। তাহলে স্যাম্পল কালেক্ট করার সময় তোমাকে অলওয়েজ র্যান্ডমাইজেশন মেথডটাকে ফলো আপ করতে হবে। কেন র্যান্ডমাইজেশন মেথডটাকে ফলো আপ করতে হবে? যদি তুমি অ্যাকচুয়াল সঠিক রেজাল্ট তুমি জানতে চাও, রেজাল্ট যদি তুমি পেতে চাও, তাহলে তুমি সাবজেক্টকে সিলেক্ট করতে পারবে না যে আমার তোমাকে ভালো লাগে বা তোমায় যে তখন তুমি একে ভালো লাগে তাকে নিয়ে নেবো, একে ভালো লাগে তাকে নিয়ে নেবো, এইভাবে কিন্তু কখনোই তুমি স্যাম্পলটাকে সিলেক্ট করতে পারবে না। তোমাকে র্যান্ডমলি চুজ করতে হবে। তোমাকে ইকুয়ালি, আমরা জানি যে এক্সপেরিমেন্টাল রিসার্চ করতে গেলে আমাদের দুটো গ্রুপ দরকার। আসি আমি পরের স্লাইডে। একটা হচ্ছে তোমার কন্ট্রোল গ্রুপ, আর একটা হচ্ছে তোমার এক্সপেরিমেন্টাল গ্রুপ। আমি এই গ্রুপগুলোকে আসছি এখন, যে না শুধু এক্সপেরিমেন্টাল গ্রুপ, কন্ট্রোল গ্রুপ। তাহলে এই যে দুটো গ্রুপে তুমি ডিভাইডেশন করছো, তোমার ইচ্ছা হলো যে আমি এক্সপেরিমেন্টাল গ্রুপ যাদেরকে আমি ট্রিটমেন্ট দেবো তাদেরকে আমি ভালোভাবে ভালো ভালো ছেলে মেয়েদের আমি বেছে নেবো, যারা একটু কমা তাদেরকে আমি কন্ট্রোল গ্রুপে দেবো না, এরকম করা যাবে না। সেটা হচ্ছে যখন র্যান্ডমাইজেশন কথার অর্থ হচ্ছে আমি সবাইকে ইকুয়ালি অপরচুনিটি দেবো, সবাইকে সুযোগ দেবো বাছাই করার, সেটাই হচ্ছে র্যান্ডমাইজেশন। তাহলে সিম্পল ভাবে দেখো এই তিনটাকে যদি সংক্ষেপে আমরা বোঝানোর চেষ্টা করি, যে প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ যেখানে কন্ট্রোলটা খুব কম থাকবে, যেটা একদম বিগিনাররা সেই কাজটা যারা করবে, সেটা হচ্ছে প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ। ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চের যে কন্ডিশন গুলো আছে, সমস্ত কন্ডিশন যখন সেটা ফুলফিল করবে কোনো রিসার্চে, তখন তো আমরা ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ বলবো। আবার কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ আমরা তখন বলবো যখন এই যে এক্সপেরিমেন্টাল রিসার্চের যে কন্ডিশন গুলো আছে তার মধ্যে কোনো একটা কন্ডিশন ফুলফিল করবে না। মূলত র্যান্ডমাইজেশন তার উপরে ডিপেন্ড করে। এছাড়াও আছি, আমরা পরে বলবো যখন কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ করাবো তখন ডিটেলস আর একটু বলবো। মূলত র্যান্ডমাইজেশনকে যখন আমরা ফুলফিল করবে না, তখন তাকে আমরা কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ বলবো। ক্লিয়ার? এইবার দেখো এখানে কিছু এই যে ক্যারেক্টারিস্টিক গুলো বলছিলাম, হ্যাঁ, যে কোন কোন ক্যারেক্টারিস্টিক গুলো অবশ্যই একটা এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে থাকতে হবে। সেখানে প্রথমে দেখো নাম্বার 1 কি বলেছি, ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন মানে কি? ম্যানিপুলেশন কাদেরকে করব আমরা? ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ম্যানিপুলেশন করব, কারণ যেটার উপর আমরা ট্রিটমেন্ট দেব আর কার উপর এফেক্টটা দেখবো, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর আমরা ট্রিটমেন্ট দেবো, দিয়ে এফেক্টটা দেখবো কাকে? ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর। তাহলে এই ম্যানিপুলেশন কিন্তু করতে হবে এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে। আর কি থাকবে এক্সপেরিমেন্টাল রিসার্চের আরেকটা কন্ডিশন, কন্ট্রোল। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যে এক্সপেরিমেন্টাল রিসার্চ তুমি যদি ট্রিটমেন্টটা দিচ্ছ, সেই ট্রিটমেন্টে যদি তোমার কন্ট্রোল না থাকে, তাহলে কিন্তু সাবজেক্টের রেজাল্ট কিন্তু অন্যরকম আসবে। তাহলে এই এক্সপেরিমেন্টাল রিসার্চ যখন তুমি করবে, তাহলে কন্ট্রোল কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আর একটা ফ্যাক্টর কি? র্যান্ডমাইজেশন। এই র্যান্ডমাইজেশন মানে কি? সাবজেক্টকে সবাইকে ইকুয়াল অপরচুনিটি আমি সিলেক্ট করতে হবে, কোনো বায়াসনেস আনা যাবে না, আমার পছন্দ মতো কোনো সাবজেক্টকে আমি আনতে পারবো না। সেটাই হচ্ছে তোমার এক্সপেরিমেন্টাল রিসার্চের মেন যে 4টি ক্যারেক্টারিস্টিক। আরেকটা হচ্ছে কি রেপ্লিকেশন। এই রেপ্লিকেশন কথাটা হচ্ছে রিপিটেডনেস, মানে রিপিটেডলি ধরো তুমি কোনো একটা এক্সপেরিমেন্টের রেজাল্ট করে পেলে, সেই রেজাল্টটাকে যখন তুমি ফার্দার যদি সেই সাবজেক্টকে একই ট্রেনিং দাও, তাহলে কিন্তু একই রেজাল্ট আসার সম্ভাবনা থাকে, যার ফলে কি হবে, সেই কাজের রিলায়েবিলিটিটা বা সেই টেস্টের বা সেই এফেক্টটা রিলায়েবিলিটিটা বেশি হবে। এই জন্য রেপ্লিকেশনটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। তাহলে এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুব এক্সপেরিমেন্টাল রিসার্চে যখন থাকবে, তখন তাকে আমরা বলবো ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ। দেখো এখানে যে পাশে লিখেছে দেখো, প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ সাম কন্ডিশন আর ফুলফিল, মানে কিছু কিছু এই যে কন্ডিশন গুলো তোমাদেরকে দেওয়া আছে, এর মধ্যে কিছু কিছু কন্ডিশন ফুলফিল করবে, কিছু কিছু কন্ডিশন ফুলফিল করছে, তাকে প্রি এক্সপেরিমেন্টাল করবো। এই প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ মূলত কারা করে? ফর বিগিনার্স। সেখানে কিসের অভাব থাকে? মূলত সেখানে কি হয়, এনভায়রনমেন্টটাকে ফুললি কন্ট্রোল করা সম্ভব হয় না, কারণ অ্যাজ এ বিগিনার সমস্ত কন্ডিশন গুলোকে ফুলফিল করতে পারে না। তাদের ক্ষেত্রে প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ। ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ কাকে বলবো? অল কন্ডিশন আর ফুলফিল। এই যে সমস্ত টার্মোলজি গুলোকে বললাম, এই সমস্ত কন্ডিশন গুলো যখন ফুলফিল করবে, তখন তাকে আমরা বলবো ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ। কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ কাকে বলবো? যখন র্যান্ডমাইজেশন কন্ডিশন ইজ নট ফুলফিল। এই যে র্যান্ডমাইজেশন কথা বললাম, সাবজেক্টকে যে সিলেক্ট করলাম, দুটো গ্রুপে সাবজেক্টকে যে সিলেক্ট করছি, একটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপ। তাহলে এই যে সাবজেক্টকে সিলেক্ট করার যে পদ্ধতি, সেখানে যদি আমি বায়াসনেস যদি পারপাসিভলি কোনো সাবজেক্টকে সিলেক্ট করে নিই, তখন সেটা হবে কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ।
ক্লিয়ার? তাহলে দেখো এই পর্যন্ত আমি তোমাদেরকে যতটুকু পড়ালাম তার সার মর্ম যদি খুব সংক্ষেপে বলা হয় তাহলে হচ্ছে কি সিম্পল যে রিসার্চ ডিজাইনটা কি এক্সপেরিমেন্টাল রিসার্চ একটা ফ্রেমওয়ার্ক বা ব্লুপ্রিন্ট যেটা কি করছে পুরো ট্রেনিং শিডিউল বা ট্রেনিং প্ল্যানটা বা যা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি তার শুরু থেকে শেষ পর্যন্ত হাইপোথিসিস থেকে শুরু করে কনক্লুশন তাক পর্যন্ত সমস্ত কিছু একটা ফ্রেমওয়ার্ক করা থাকবে, সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। এবার এই এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে ডিজাইনের মধ্যে মূলত 3 ধরনের এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন হয়। কি কি? একটা হচ্ছে প্রি এক্সপেরিমেন্টাল, একটা হচ্ছে ট্রু এক্সপেরিমেন্টাল, আর একটা হচ্ছে কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। কিন্তু যদি তোমাদের প্রশ্ন থাকে এক্সপেরিমেন্টাল রিসার্চের টাইপস, তখন তোমরা কি বলবে? একটা হচ্ছে ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন, ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ, আর একটা হচ্ছে কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ, আর একটা হচ্ছে কি বলো, আর একটা কি? হ্যাঁ, এক্সপোস্ট ফ্যাক্টর রিসার্চ। ক্লিয়ার? ক্লিয়ার? এইবার দেখো, এইবার যে স্লাইডে আছে সেখানে আমরা কিছু ইম্পর্টেন্ট টার্ম যেগুলো ইউজ হয় যেটা এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনের মধ্যে, সেই টার্মোলজি গুলো আমরা এখানে রেখেছি। যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, এক্সপেরিমেন্টাল গ্রুপ, কন্ট্রোল গ্রুপ, ট্রিটমেন্ট। তাহলে এই সমস্ত টার্মোলজি গুলো আশা করি তোমরা জানো। যদি না জানো আমরা পরে সেগুলো আস্তে আস্তে পরের স্লাইডে বা সেগুলোকে আছে সেগুলোকে আমরা জানবো। তাহলে মূলত এই ধরনের টার্মোলজি গুলো মূলত এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে খুব ভীষণভাবে ইউজ হয়। সেই ইম্পর্টেন্ট টার্মোলজি গুলো আমি এই জন্য এখানে রেখেছি। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, এক্সপেরিমেন্টাল গ্রুপ কি কাজে লাগবে, কন্ট্রোল গ্রুপ কাজে লাগবে, ট্রিটমেন্ট কি, ইত্যাদিগুলো আমরা পরের স্লাইডে বলছি। দেখো এখানে দেখো এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। এখানে যদি আমরা এখানে দেখো এক্সপেরিমেন্টাল গ্রুপ, আমরা জানি যে রিসার্চ করতে গেলে বা এক্সপেরিমেন্টাল করতে গেলে আমাদের দুটো গ্রুপ লাগে। যে এক্সপেরিমেন্টাল রিসার্চ যখন করব আমরা সাবজেক্টকে দুটো গ্রুপে ভাগ করব, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপ আর একটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ। এইবার কাদেরকে আমরা ট্রিটমেন্ট দেব? অলওয়েজ এক্সপেরিমেন্টাল গ্রুপকে আমরা ট্রিটমেন্ট দেব, অলওয়েজ এক্সপেরিমেন্টাল গ্রুপকে আমরা ট্রিটমেন্ট দেব। আর কন্ট্রোল গ্রুপকে কিন্তু আমরা কোনো রূপ ট্রিটমেন্ট আমরা দেব না। এইবার এই যে এক্সপেরিমেন্টাল গ্রুপকে দেখো এখান থেকে বেরিয়েছে, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কার উপর যে আমরা করব, ম্যানিপুলেশন করব, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ম্যানিপুলেশন করব, পরে এফেক্টটা দেখবো কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর। সেম কন্ট্রোল গ্রুপেও কি করব আমরা, কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে দেখবো, কিন্তু এখানে কোনো আমরা ট্রেনিং দেব না, এখানে কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে লাস্টে মেজার করব। এই জন্য আমি এখানে দেখো ট্রিটমেন্ট লিখেছি, অলওয়েজ এক্সপেরিমেন্টাল গ্রুপে ট্রিটমেন্ট দেবো। এটা দেখো প্লাসিবো এফেক্ট, প্লাসিবো এফেক্ট কন্ট্রোল গ্রুপে লেখা আছে। হোয়াট ইজ প্লাসিবো এফেক্ট? প্লাসিবো এফেক্টটা হচ্ছে ধরো এই যে অ্যাজ এ সাবজেক্ট বা অ্যাজ এ যে তুমি সাবজেক্টকে সিলেকশন করলে, করে তুমি দুটো গ্রুপে তুমি তাদেরকে ভাগ করলে, র্যান্ডমাইজেশনের উপর ভাগ করে কি করবে, তুমি সেই কন্ট্রোল গ্রুপে যাদেরকে আছে সেই সমস্ত যে গ্রুপ আছে কন্ট্রোল গ্রুপে, তাদের সেই সমস্ত ছেলে মেয়েদের বা সেই সমস্ত শিক্ষার্থীদের যাদেরকে তুমি কন্ট্রোল গ্রুপে রেখেছো, তারা কিন্তু কখনোই জানবে না যে তুমি তাদেরকে কোনরূপ ট্রেনিং বা কোনরূপ ট্রিটমেন্ট তুমি দিচ্ছ না। তারা কিন্তু সেই যদি জেনে যায় তাহলে কিন্তু তোমার এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে ঠিকভাবে তারা সেই মধ্যে অংশগ্রহণ করবে না কন্ট্রোল গ্রুপে। তখন তাদের মধ্যে একটা, যদি কখনো জেনে যায়, তাদের মধ্যে একটা মেন্টালি কিন্তু একটা প্রেশার তৈরি হবে, যাকে আমরা বলবো প্লাসিবো এফেক্ট। এটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর। এই জন্য কন্ট্রোল গ্রুপকে কিন্তু কখনোই বলা হয় না যে তোমাদেরকে ট্রেনিং আমরা দেব না বা ট্রেনিং দিচ্ছি না, তাদেরকে বলতে হয় আমরা সেম তোমাদেরকে এক্সপেরিমেন্টাল গ্রুপে যে ট্রিটমেন্ট দেওয়া হয় তোমাদেরকেও সেম ট্রিটমেন্ট দেওয়া হয়। এই কথাটা কিন্তু কন্ট্রোল গ্রুপে বলতে হয়। এইবার যখন তুমি এখানে দুটো শব্দ একটা জেনে নাও, একটা হচ্ছে ব্লাইন্ড এক্সপেরিমেন্ট আর একটা হচ্ছে ডবল ব্লাইন্ড এক্সপেরিমেন্ট। ব্লাইন্ড এক্সপেরিমেন্ট কোনগুলোকে বলবো, যখন ধরো এই যে নিচে ধরো লেখা আছে, যখন ধরো তুমি এই যে কন্ট্রোল গ্রুপের যে সাবজেক্টকে যখন তুমি বলছো না, এই দেখো এখানে লেখা আছে ইন উইচ দ্য গ্রুপ মেম্বার ডোন্ট নো অ্যাবাউট ট্রু ট্রিটমেন্ট, মানে এই কন্ট্রোল গ্রুপের সাবজেক্টকে তুমি বলছো না যে হ্যাঁ যে তুমি ট্রিটমেন্টটা পাচ্ছ না, আজ তো কিন্তু তুমি ট্রিটমেন্ট দিচ্ছ না, কিন্তু ওরা জানছে কি হ্যাঁ আমরা ট্রিটমেন্ট পাচ্ছি, তখন সেটা হবে ব্লাইন্ড এক্সপেরিমেন্ট। ক্লিয়ার? আর ডবল ব্লাইন্ড কখন বলবো, যখন অ্যাজ এ তুমি রিসার্চার, তুমি অ্যাজ এ রিসার্চার তুমি নিজেও জানবে না
এই জন্য এখানে লেখা রয়েছে ইন হুইচ ইভেন রিসার্চার ডোন্ট নো অ্যাবাউট ট্রু ট্রিটমেন্ট। তুমি যখন রিসার্চার তুমি নিজেও জানো না যে আমি কাদের ক্ষেত্রে ট্রিটমেন্টটা দিচ্ছি, তখন সেটা ডবল ব্লাইন্ড এক্সপেরিমেন্ট বলা হয়। আর শুধু ব্লাইন্ড এক্সপেরিমেন্ট যখন তুমি কন্ট্রোল গ্রুপে যে সমস্ত সাবজেক্ট থাকবে তারা যখন জানবে না, সেটা হচ্ছে ব্লাইন্ড। আর ডবল ব্লাইন্ড যখন অ্যাজ এ রিসার্চার তুমিও জানছো না কাদেরকে তুমি কন্ট্রোল গ্রুপ কাদেরকে তুমি এক্সপেরিমেন্টাল গ্রুপে ট্রিটমেন্ট দিচ্ছ, তখন সেটা হচ্ছে ডবল ব্লাইন্ড এক্সপেরিমেন্ট। ক্লিয়ার? এইবার আসছি পরের স্লাইডে। এখানে দেখো দিয়েছি এফেক্ট দেখছি, ঠিক আছে, এটা তখন এইবার হচ্ছে কিছু সিম্বল যেটা এক্সপেরিমেন্টাল রিসার্চে ভীষণভাবে কাজে লাগে, এই সিম্বল গুলোকে জানা দরকার। প্রথমে দেখো লেখা আছে কি, প্রথমে লেখা আছে ও। এটা কি বলছে? এর মিনিং হচ্ছে ফর্মাল অবজারভেশন অর মেজারমেন্ট। ও মিন্স যদি কখনো এক্সপেরিমেন্টাল রিসার্চে এই ধরনের সিম্বল বা ট্রেনিং এর মধ্যে দেওয়া থাকে, ও মানে ফর্মাল অবজারভেশন অর মেজারমেন্ট। আর এক্স ফর এক্সপোজ টু দ্য এক্সপেরিমেন্ট অফ ট্রিটমেন্ট, এক্সপেরিমেন্টাল ট্রিটমেন্ট। এক্স ফর এক্সপেরিমেন্টাল ট্রিটমেন্ট তুমি তাদেরকে দিচ্ছ, সেটাকে তোমাকে বোঝানোর সময় এক্স ইজি মানে হচ্ছে কি তোমার এক্সপেরিমেন্টাল গ্রুপকে বোঝানোর জন্য, আর সিজি হচ্ছে তোমার কি কন্ট্রোল গ্রুপ, আর আর ফর কি র্যান্ডমাইজেশন, আর এম ফর কি অ্যাসাইনমেন্ট অফ টু ইজি এন্ড সিজি। ইজি মানে কি এক্সপেরিমেন্টাল গ্রুপ এন্ড কন্ট্রোল গ্রুপ আর ব্যালেন্স টু অ্যাসিওর দা রাফলি ইকুয়াল। আচ্ছা, এম ফর মানে এই যে অ্যাসাইন করেছে যে দুটো গ্রুপকে তুমি ব্যালেন্স করার জন্য, যেটাকে যে এক্সপেরিমেন্টাল গ্রুপ এবং কন্ট্রোল গ্রুপের মধ্যে র্যান্ডমাইজেশন যখন করে তুমি দুটো গ্রুপকে ইকুয়ালি ব্যালেন্স করছো, সেটাকে বোঝানোর জন্য বলা হয় এম ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে কতগুলো ইম্পর্টেন্ট যেগুলো সিম্বল, যেগুলো এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে প্রযোজ্য হয়। এবং আরো কিছু সিম্বল আছে যখন তোমাদেরকে ওই এক্সপেরিমেন্টাল রিসার্চ তোমরা যখন করবে তখন সেগুলোকে আরো ডিটেলসে জানতে পারবে। শুধু এই কতগুলো কমন যে সিম্বল আছে সেগুলোকে তোমরা নোট ডাউন করে নাও, এখান থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে না, তবে দুই একবার আসতেও পারে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন। এইবার মেন যে আমাদের যে রিসার্চের যে ডিজাইন যেগুলো নিয়ে আমরা বলবো, সেটা হচ্ছে এই যে টাইপস অফ এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন, যেগুলো যে তিন প্রকার, প্রি এক্সপেরিমেন্টাল, ট্রু এক্সপেরিমেন্টাল, কাজী এক্সপেরিমেন্টাল, সেইগুলো নিয়ে ডিটেলসে আমরা এবার আলোচনা করব। ক্লিয়ার? প্রথমেই দেখো আমরা যেটা জানবো যে প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনটা যদি আমরা বলি, সেটাকে নিয়ে আমরা প্রথমে আছে প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ। তাহলে প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন আমরা কাকে বলেছিলাম? এখানে বলেছিলাম কি এটা কারা করে? মূলত একদম বিগিনার, যারা একদম নতুন অবস্থায় যারা এখনো এক্সপেরিমেন্টাল রিসার্চ শুরু করছে, তাদের ক্ষেত্রে মূলত প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন হয়ে থাকে। এবং এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে রিসার্চ ডিজাইনের যে এক্সপেরিমেন্টাল রিসার্চের যে মূল যে কন্ডিশন, সেটা হচ্ছে কি আন্ডার কন্ট্রোল। সেই কন্ট্রোলটা কি হবে? খুব লো কোয়ালিটি কন্ট্রোল, মানে যেখানে সাবজেক্টকে ফুললি বা ট্রিটমেন্টকে ফুললি কন্ট্রোল করা সম্ভব নয়, সেই জন্য এটাকে প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ বলা হয়। একে দেখো এই যে রিসার্চ ডিজাইনকে একে অনেক সময় ভেরি উইক রিসার্চ ডিজাইনও অনেক সময় বলা হয়, কারণ এটাকে আন্ডার কন্ট্রোল করা সম্ভব নয়। এবং শুধুমাত্র বিগিনাররা শুরু করে, নতুন এক্সপেরিমেন্টাল রিসার্চ যখন শুরু করে তখন এই ধরনের রিসার্চ মূলত করা হয়ে থাকে। এখানে দেখো আমি যে এই যে ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ আছে, তার মধ্যে ট্রু টাইপস আছে, তিন ধরনের মূলত প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ করা হয়, তিন প্রকার। একটা হচ্ছে কি ওয়ান শট কেস ডিজাইন, একটা হচ্ছে ওয়ান গ্রুপ প্রি টেস্ট পোস্ট টেস্ট ডিজাইন, আর একটা হচ্ছে স্ট্যাটিক গ্রুপ ডিজাইন। তাহলে দেখো এই যে প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনের মধ্যেও কিন্তু আবার তিন ধরনের রিসার্চ ডিজাইন আছে। একটা হচ্ছে ওয়ান শট কেস ডিজাইন, একটা হচ্ছে ওয়ান গ্রুপ প্রি টেস্ট পোস্ট টেস্ট ডিজাইন, আর একটা হচ্ছে স্ট্যাটিক্স গ্রুপ ডিজাইন। শুধু নামগুলো মনে রাখো, খুব সিম্পল ভাবে আমি তোমাদেরকে বলে দেবো, একদম ছকের মাধ্যমে বলে দেবো, তোমরা একদম ক্লিয়ার হবে, খুব চিন্তা করার কিছু না, শুধু নাম মনে রাখো। একটা হচ্ছে ওয়ান শট কেস ডিজাইন, একটা হচ্ছে ওয়ান গ্রুপ প্রি টেস্ট পোস্টেড ডিজাইন, আর একটা হচ্ছে স্ট্যাটিক গ্রুপ ডিজাইন। চলো দেখো ওয়ান শট কেস ডিজাইনটা কি। এই ডিজাইনের এত কিছু যদি তুমি করতে চাও, তাহলে তোমার মধ্যে কনসেপ্টটা তুমি অনেকটা গুলিয়ে ফেলবে। আমি তোমাদেরকে সিম্পল একটা ছকের মাধ্যমে তোমাদেরকে আগে দেখাতে চাই। দেখো এই ছকটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কি বলেছি ওয়ান শট কেস ডিজাইন। হ্যাঁ, সেখানে এই যে কথাগুলো পরপরই, আগে ছকটা দেখো। প্রথমে কি বলেছিলাম, একটা এক্সপেরিমেন্টাল গ্রুপ আমরা নিয়েছি, ক্লিয়ার। সেই এক্সপেরিমেন্টাল গ্রুপে কি করবো, ট্রিটমেন্ট দিলাম। ট্রিটমেন্ট দেওয়ার পরে কি করলাম,
তার পোস্ট টেস্টে আমরা রেজাল্ট নিলাম, সেই ট্রিটমেন্টের কি এফেক্ট করলো সেইটা আমরা নিলাম, তখন সেটা হচ্ছে কি ওয়ান শর্ট কেস ডিজাইন। ক্লিয়ার? ভালো করে দেখো। এইবার যদি আমরা পড়ি, ইন দিস রিসার্চ ডিজাইন ইজ এ সিঙ্গেল এক্সপেরিমেন্টাল গ্রুপ। তাহলে মানে কি একটা সিঙ্গেল এক্সপেরিমেন্টাল গ্রুপ, এখানে কি কোনো কন্ট্রোল গ্রুপ আছে? নেই, শুধুমাত্র কি একটা গ্রুপই নিয়েছি, সেটা কি এক্সপেরিমেন্টাল গ্রুপ। হ্যাঁ, টু এ ট্রিটমেন্ট অর অবজারভেশন আর মেড আফটার দ্য ইমপ্লিকেশন দ্যাট আর ট্রিটমেন্ট। এই যে সিঙ্গেল একটা গ্রুপ নিলাম এক্সপেরিমেন্টাল গ্রুপ, সেটাকে কি করছি ট্রিটমেন্ট দিলাম, ট্রিটমেন্ট দেওয়ার পর পোস্ট টেস্ট নিলাম, মানে এই ট্রিটমেন্টের এফেক্টটাকে আমরা দেখছি, সেটা হচ্ছে ওয়ান শর্ট কেস ডিজাইন। এটাকে বলছে সিঙ্গেল এক্সপেরিমেন্টাল গ্রুপ। কি হচ্ছে এখানে? কি বলছে? দেয়ার ইজ নো র্যান্ডম অ্যাসাইনমেন্ট অফ দ্য সাবজেক্ট। তাহলে এই যে এক্সপেরিমেন্টাল গ্রুপকে যে সাবজেক্টগুলোকে নিলে সেইগুলোর মধ্যে সাবজেক্টকে কিন্তু কোনো নো র্যান্ডমাইজেশন তুমি করলে না। হ্যাঁ, কোনো র্যান্ডমলি তুমি সাবজেক্টগুলো কিন্তু সিলেক্ট করলে না, or no control group at all। মানে যে সাবজেক্ট তুমি এক্সপেরিমেন্টাল গ্রুপের জন্য সিলেক্ট করলে সেখানে পারপাসিভলি তুমি সিলেক্ট করছো, সেখানে তুমি কোনো কন্ট্রোল গ্রুপ থাকছে না, সেখানে কোনো তোমার র্যান্ডমাইজেশন থাকছে না। কি করলে? সিম্পল একটা গ্রুপকে নিলে, তুমি বাছাই করলে, তাদেরকে একটা ট্রিটমেন্ট দিলে, দেওয়ার পর তাদেরকে সেই ট্রিটমেন্টের এফেক্টটা তুমি মেজার করলে। এটা হচ্ছে ওয়ান শর্ট কেস ডিজাইন। ক্লিয়ার? এইবার যদি আমরা পরে আসি, ওয়ান গ্রুপ প্রি টেস্ট এন্ড পোস্ট টেস্ট ডিজাইন, ডিটেইলস এগুলো লেখা আছে, আমরা পরে দেখবো। আমরা শুধু একটা ছকের মাধ্যমে যদি দেখতে চাই, দেখো এখানে আগেরটাই কি ছিল? একটা এক্সপেরিমেন্টাল গ্রুপ ছিল, সিলেক্ট করেছিলে, এক্ষেত্রেও তুমি একটা এক্সপেরিমেন্টাল গ্রুপকে তুমি নিয়েছো। হ্যাঁ, তারপরে কি করেছো? তাদেরকে নতুন কিছু পোস্ট টেস্ট, সরি এটা প্রি টেস্ট হবে, এটা প্রি টেস্ট হবে, প্রি টেস্ট। এক্সপেরিমেন্টাল গ্রুপকে সিলেক্ট করলে, করার পরে কি করলে? তাদের মধ্যে একটা টেস্ট নিলে, প্রথমে ট্রিটমেন্ট দেওয়ার আগে তাদের মধ্যে একটা টেস্ট নিয়ে তাদেরকে রেজাল্টটা জানতে চাইলে, প্রি টেস্ট তুমি নিলে, নেওয়ার পরে কি করলে? এইবার তুমি ট্রিটমেন্টটা দিলে। ক্লিয়ার? দেওয়ার পরে পোস্ট টেস্ট তুমি নিলে, নেওয়ার পর যখন তুমি, তাহলে এখানে দেখো দুটো তুমি এফেক্ট পাচ্ছ। একটা হচ্ছে প্রি টেস্ট, তুমি কি অবস্থায় ট্রেনিংটা শুরু করেছিলে, এবং ট্রিটমেন্ট দেওয়ার পরে পোস্ট টেস্ট, এই দুটোর কতটা এফেক্ট তুমি পেলে। আদৌ এফেক্ট পেলে কিনা, যখন তুমি এবার স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন করবে তখন কিন্তু এখান থেকে একটা রেজাল্ট পাবে। তাহলে আগেরটার মধ্যে কি প্রি টেস্ট আছে? এই প্রি টেস্ট ছিল? ছিল না। সিঙ্গেল গ্রুপে কি ছিল? যে এক্সপেরিমেন্টাল গ্রুপটাকে আমি সিলেক্ট করেছি, করার পরে সরাসরি তাদেরকে আমি ট্রিটমেন্ট দিয়েছি, দেওয়ার পরে পোস্ট টেস্ট রেজাল্ট করেছি। তাহলে দেখো আগের গ্রুপ থেকে আগের যে সেই ট্রেনিং এর কতটা এফেক্ট, কি এফেক্ট, সেটা কিন্তু সেই আগের যে তুমি যে মেথডটা ছিল সেখান থেকে কিন্তু সেই ট্রেনিং এর এফেক্টটা জানা তোমার পক্ষে সম্ভব না, যে আমার এফেক্টটা কতটা কাজে লাগলো, আমার এফেক্টটা আদৌ ফলপ্রসূ হলো কি হলো না। তাহলে সেই আগেরটা থেকে এটা কিন্তু অলওয়েজ কি বেটার, যে আমি এই ট্রেনিং এর মেথডটা যদি দিই, সেখানে আমার প্রি টেস্টের সাথে যখন পোস্ট টেস্ট আমি কম্পেয়ার করব, হ্যাঁ, তখন সেটা আমি তাহলে জানতে পারবো আমার ট্রেনিং এর ফলপ্রসূ কতটা হলো, বা আমার ট্রেনিং এর এফেক্টটা কতটা হলো। এবার যদি সিম্পল এবার যদি এখানে পড়ে থাকি, দেখো যে প্রি এক্সপেরিমেন্টাল ডিজাইন হুইচ অনলি দ্য এক্সপেরিমেন্টাল গ্রুপ ইজ সিলেক্টেড অ্যাজ দ্য স্টাডি। শুধুমাত্র কি এখানে একটা গ্রুপ সিলেক্ট করেছি, সেটা কি এক্সপেরিমেন্টাল গ্রুপ সিলেক্ট করেছি, আগের ক্ষেত্রে এক্সপেরিমেন্টাল গ্রুপ সিলেক্ট করেছিলাম। এক্ষেত্রে কি করছে? দ্য স্টাডি ইনভলভ প্রি টেস্ট অবজারভেশন। প্রি টেস্ট যেটা কিন্তু আগের মধ্যে ছিল না, অবজারভেশন অন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কেন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? কারণ এখানে তো কোনো কিছু ট্রেনিং তো তুমি শুরু করোনি, তুমি কি করছো? তার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোকে মেজার করছো, সেই মেজারের এফেক্টটা তুমি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওখানে তুমি কিছু ট্রিটমেন্ট দেবে, দেওয়ার পরে তুমি দেখবে আবার সেই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর সেই কতটা ট্রেনিং এর এফেক্টটা পড়েছে। সেই জন্য তুমি কি করছো? প্রথমে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর একটা ভেরিয়েবল গুলো মেজার করছো প্রি টেস্টে, মানে ট্রেনিং দেওয়ার আগে। তারপরে কি করছো? অ্যাডমিনিস্ট্রেশন of treatment to the select group, the subsequent post test observation to evaluate their treatment effect। মানে কি? এই যে প্রি টেস্টে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোকে তুমি মেজার করলে, মেজার করার পরে তাদেরকে ট্রিটমেন্ট দিলে, দেওয়ার পরে পোস্ট টেস্ট দিলে, দেওয়ার পরে এইবার প্রি টেস্ট আর পোস্ট টেস্টের মধ্যে একটা কম্পারিজন করলে, কম্পারিজন করলেই তোমার বোঝা যাবে যে হ্যাঁ, আমি প্রি টেস্টে আমার এতটা ছিল, পোস্ট টেস্টে আমার ট্রেনিং এর এফেক্টটা এতটা হলো। তাহলে এক্ষেত্রে দেখো আগেরটা থেকে এটা কিন্তু অনেকটা বেটার। আগের ক্ষেত্রে কতটা তোমার ট্রেনিং এফেক্ট হবে সেটা কিন্তু তুমি জানতে না। আর যেগুলো কথাগুলো লেখা আছে সেগুলো তোমাদের এত ডিটেলসে পড়ার দরকার নেই, বা এখন বোঝানোর জন্য এই কথাগুলোই লেখা আছে। তোমরা পরে এটাকে যখন নোটস আকার দিয়ে দেবো তোমরা সেটা পড়ে নেবে। ক্লিয়ার? এরপরে দেখো এইবার হচ্ছে একটা, হ্যাঁ
না, এবার যে এইটা যে শুধুমাত্র তোর ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রেই হবে এমন ব্যাপার না, এটা হচ্ছে ওয়ান শট কেস ডিজাইন হচ্ছে যখন ধর আমাদের প্রি টেস্ট নেওয়া একটা সম্ভব নয়, এমন কোনো রিসার্চ হলো যেটার কোনো প্রি টেস্ট নেওয়া সম্ভব না, পসিবল নয়, সেক্ষেত্রে সাধারণত এই ধরনের ওয়ান শট কেস ডিজাইনটা করা হয়। সেক্ষেত্রে সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে, যেক্ষেত্রে ধর সাবজেক্টের প্রি টেস্ট অ্যাভেলেবেল নয়, ধর কোনো একটা ধর কোনো একটা সিম্পল ভাবে যদি তোকে বলি যে ফিজিক্যাল এডুকেশন ফিল্ডে ধর কোনো ক্লাসরুমের মধ্যে কোনো কিছুর বিহেভিয়ার বা কোনো কিছু ধর কোনো কিছু বিহেভিয়ার তুই জানতে চাইছিস, সেই বিহেভিয়ারকে ইমপ্রুভ করতে চাইছিস, ক্লিয়ার? সাপোজ বিহেভিয়ারকে ইমপ্রুভ করতে চাইছিস, সেক্ষেত্রে কি করলি, ধর কোনো প্রি টেস্ট তাদের বিহেভিয়ার কেমন তুই সেটাকে অ্যাজাম্পশন করে দিস, কোনো প্রি টেস্ট তুই আগে থেকে নিস নি, তুই কি করলি যে আমি দেখতে চাইছি যে আমি এই ট্রেনিং এর ফলে যে কোনো একটা ট্রেনিং ছিল তুই তৈরি করলি, যে কোনো একটা মেডিটেশন তুই দিলি, যে এই মেডিটেশন করার ফলে তাদের মধ্যে এখন যে ধরনের বিহেভিয়ার করে সেই বিহেভিয়ার গুলো কোনো চেঞ্জেস হয় কি হয় না, কিন্তু কেমন বিহেভিয়ার করে সেই ধরনের কোনো প্রি টেস্ট তুই আগে থেকে নিস না। তখন কি করলি, তুই একটা মেডিটেশন শিডিউল বা কোনো একটা প্রোগ্রাম শিডিউল তুই তৈরি করলি, সেটাকে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা 3 সপ্তাহ তুই সেই ট্রেনিং শিডিউলটাকে দিলি, দেওয়ার পরে এবার পোস্ট টেস্ট যখন তুই নিলি, রেজাল্টটাকে যখন পেলি, সেক্ষেত্রে সেই পোস্ট টেস্ট নিয়ে তুই দেখছিস যে তোমাদের বিহেভিয়ার গুলো কোনো চেঞ্জেস এলো কি এলো না। এটা হচ্ছে হ্যাঁ, না তোর ধর এটাকে তো নর্মাল অবজারভেশন, তোকে অবজারভেশন আগে তুই করছিস, যে ফিজিক্যাল এডুকেশন যদি মূলত এগুলো মোরালে যে সব ফিজিক্যাল এডুকেশনের সাথে রিলেটেড এমন না, মনে হচ্ছে তো ধর মনে হলো যে এই গ্রুপটা বা এই তুই কোনো কিছু একটা অবজারভেশন করেছিস যে এই পপুলেশন বা এই ক্লাসের ছেলে মেয়েদের বিহেভিয়ারাল প্যাটার্নটা খুব একটা ভালো নয়, এটা তো নর্মাল অবজারভেশন, ক্লিয়ার? সেই অবজারভেশনের পরিপ্রেক্ষিতে তুই সেটাকে ট্রিটমেন্ট দিলি, ট্রিটমেন্ট দেওয়ার পরে পোস্ট টেস্ট যখন তুই নিলি, রেজাল্টটা নিয়ে দেখছিস যে তাদের ক্ষেত্রে সেই বিহেভিয়ারের কোনো চেঞ্জেস এলো কি না। ধর তুই এখন এক ধরনের বিহেভিয়ার করিস, তো এবার দেখা গেলো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এই বিহেভিয়ারটা তোকে চেঞ্জ করার জন্য আমি একটা ট্রিটমেন্ট দিলাম, এবার সেই ট্রিটমেন্টটা দেওয়ার পরে আমি দেখলাম যে তার বিহেভিয়ারের মধ্যে কোনো চেঞ্জেস এলো কি এলো না, সেই ধরনের রিসার্চ এই ওয়ান শট কেস ডিজাইন হতে পারে, যেখানে তোর মানে প্রি টেস্ট নেওয়ার কোনো অপরচুনিটি থাকবে না, সুযোগ থাকে না। এইবার দেখো স্ট্যাটিক গ্রুপ ডিজাইন, এটা হচ্ছে অন্য যে আগে যে দুটো গ্রুপ বললাম তাদের থেকে কিছুটা হচ্ছে এই স্ট্যাটিক গ্রুপ ডিজাইন হচ্ছে বেটার। কেন বেটার বলেছি, এই ক্ষেত্রে দেখো দুটো গ্রুপ আমরা অ্যাসাইন করেছি, আগেরটাই কিন্তু শুধুমাত্র কি ছিল, একটাই গ্রুপ ছিল, সেক্ষেত্রে শুধু এক্সপেরিমেন্টাল গ্রুপ ছিল, এক্ষেত্রে কি একটা হচ্ছে ট্রিটমেন্ট গ্রুপ রেখেছি আর একটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ রেখেছি। ট্রিটমেন্ট গ্রুপ মানে হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপ, যাদেরকে আমরা এক্সপেরিমেন্ট করব, যাদেরকে আমরা ট্রেনিং দেব, তাহলে এই দুটো গ্রুপকে রাখলাম। এইবার এই দুটো গ্রুপকে কি করলাম, ট্রিটমেন্ট দিলাম। কাদেরকে ট্রিটমেন্ট দিলাম, এক্সপেরিমেন্টাল গ্রুপ বা ট্রিটমেন্ট গ্রুপে ট্রিটমেন্ট দেওয়ার পরে পোস্ট টেস্ট আমরা তাদেরকে রেজাল্ট নিলাম, কিন্তু কন্ট্রোল গ্রুপে কোনো রকম ট্রিটমেন্ট আমরা দিলাম না, সরাসরি কি করলাম, কন্ট্রোল গ্রুপকে আমরা সিলেক্ট করার পরে আমরা পোস্ট টেস্ট নিলাম। এইবার এক্ষেত্রে কি করব, এই যে কন্ট্রোল গ্রুপ আর এক্সপেরিমেন্টাল গ্রুপ এই দুটোর মধ্যে কম্পারিজন করে আমরা দেখব যে অ্যাজ এ ট্রিটমেন্ট গ্রুপ তাদের কতটা এফেক্ট সাথে কন্ট্রোল গ্রুপের কি ডিফারেন্স হয়েছে, সেটা হচ্ছে স্ট্যাটিক গ্রুপ ডিজাইন। এগুলো মূলত প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে একদম যারা নবিশ প্রথম অবস্থায় প্রথম এক্সপেরিমেন্টাল রিসার্চ শুরু করে তাদের ক্ষেত্রে এই ধরনের এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন মূলত হয়ে থাকে। সেই কথাগুলো এখানে লেখা আছে, দেখো যে পোস্টেড স্কোর ডিটারমিনেন্ট, এই কথাগুলো বারবার লেখা আছে কন্ট্রোল গ্রুপ, মানে এক্ষেত্রে দেখো তাহলে এই যে প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনের মধ্যে কোন ডিজাইনে দুটো গ্রুপ ইউজ করা হয় যদি প্রশ্ন আছে, সেক্ষেত্রে হচ্ছে স্ট্যাটিক গ্রুপ ডিজাইন, ক্লিয়ার? এবার দেখো আমি তিনটাকে এক জায়গায় রেখেছি, দেখো তিনটে যে ডিজাইন আছে সেই ডিজাইনকে বোঝার জন্য আমি সংক্ষেপে তোমাদের কাছে এখানে রেখেছি একটা ছোট করে, তোমরা একবার চোখটা বুলিয়ে নাও। দেখো এক্ষেত্রে কি বলেছে, প্রথম আছে ওয়ান শট কেস রিসার্চ ডিজাইন, হ্যাঁ সেক্ষেত্রে কি করছি, শুধুমাত্র একটাই গ্রুপ নিয়েছি এক্সপেরিমেন্টাল গ্রুপ, তাদেরকে ট্রিটমেন্ট দিলাম, তাদের থেকে পোস্ট টেস্ট নিলাম। কিন্তু যখন আমরা ওয়ান গ্রুপ পোস্ট টেস্ট গ্রুপ ডিজাইন যখন আমরা করব, যখন আমরা একটাই গ্রুপ নেব, কিন্তু যখন আমরা পোস্ট টেস্টটাকে, সরি এটা প্রি টেস্ট হবে,
প্রি টেস্ট আগে নিলাম, নেওয়ার পরে ট্রিটমেন্ট দিলাম, দেওয়ার পরে পোস্ট টেস্ট দিলাম। সেটা হচ্ছে তোমার ওয়ান গ্রুপ প্রি টেস্ট পোস্ট টেস্ট ডিজাইন। আর হচ্ছে স্ট্যাটিক গ্রুপ ডিজাইন কি, যে ক্ষেত্রে আমরা দুটো গ্রুপ নিলাম, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপ আর একটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ। এবং এবং এটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ। তাহলে কাদেরকে আমরা ট্রিটমেন্ট দেবো? এক্সপেরিমেন্টাল গ্রুপে ট্রিটমেন্ট দেবো, আর কন্ট্রোল গ্রুপকে আমরা কোনো ট্রিটমেন্ট দেবো না, সরাসরি প্রি পোস্ট টেস্ট রেজাল্টের মধ্যে কম্পারিজন করব। আবার এই পোস্টারের সাথে কম্পারিজন করব। আবার এই যে এগুলো রিসার্চ ডিজাইন যখন অ্যানোভা করানো হবে তখন বলা হবে। তাহলে সিম্পল দেখো পার্থক্য তিনটাকে সামনে দেখো, যে এত ডিটেলসে তোমাদের যে কোনো সমস্ত কিছু লেখা আছে সেই লেখাগুলো না দেখে তোমরা এই তিনটে ছককে দেখো, তাহলে সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। সিম্পল যদি বলা হয় যে ওয়ান সেট কেস ডিজাইন, ওয়ান শর্ট কেস ডিজাইন, যেটা শুধুমাত্র একটাই গ্রুপ থাকবে, এক্সপেরিমেন্টাল গ্রুপ, ট্রিটমেন্ট, পোস্ট টেস্ট, আর কিছু না। আর যেখানে প্রি এবং পোস্ট টেস্টের কথা থাকবে সেম জিনিস হবে, অনসেট কেসের মধ্যে শুধু যুক্ত হয়েছে কি প্রি টেস্ট, তারপরে ট্রিটমেন্ট, তারপরে পোস্ট টেস্ট। আর হচ্ছে স্ট্যাটিক গ্রুপ ডিজাইনে কি করব, আমরা দুটো গ্রুপ রাখবো, এক্সপেরিমেন্টাল গ্রুপ, কন্ট্রোল গ্রুপ, যার মধ্যে আমরা কি শুধুমাত্র এক্সপেরিমেন্টাল গ্রুপে ট্রিটমেন্ট দেবো আর দিয়ে আমরা সরাসরি পোস্ট টেস্ট নেব। কিন্তু এক্ষেত্রে কিন্তু দুটো গ্রুপের মধ্যে কোনোটার মধ্যে কিন্তু কোনো প্রি টেস্ট আমরা নিচ্ছি না, প্রি টেস্ট আমরা নিচ্ছি না। তোমার রিসার্চ ডিজাইনিং যে তুমি যখন রিসার্চ করবে, করার সময় যখন এই ধরনের কোনো রিসার্চ ডিজাইন তুমি করবে তখন সেটাকে এই ধরনের, তাহলে রিসার্চ ডিজাইন দেখে তখন তুমি বলতে পারবে যে হ্যাঁ আমার রিসার্চটা এই ধরনের রিসার্চ ডিজাইনের মধ্যে পড়ছে। ক্লিয়ার? এইবার দেখো এই প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ যেটা আমরা পড়লাম তার কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ কি বলছে, ইট ইজ ভেরি সিম্পল, খুব একদম সহজ সরল একটা, কারণ একদম বিগিনাররা করছে, যারা একদম নবিশ প্রথম প্রথম এটাকে শুরু করছে, এই জন্য বলছে এই অ্যাডভান্টেজ হচ্ছে খুব সিম্পল একটা এক্সপেরিমেন্টাল রিসার্চ। আর এর যে কনভেনিয়েন্ট টু কন্ডাক্ট ইন ন্যাচারাল সেটিং, যে কোনো অবস্থাতে এই ধরনের ডিজাইনটাকে বা এই ধরনের এক্সপেরিমেন্ট তুমি করতে পারো। সুইটেবল ফর বিগিনার, যারা নতুন নতুন শুরু করছে তাদের ক্ষেত্রে এটা খুব সুইটেবল, কারণ খুব সহজ সরল পদ্ধতি, এখানে জটিলতা খুব কম। এটা হচ্ছে অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কি বলছে, উইক ডিজাইন টু স্টাবলিশ ক্যাজুয়াল রিলেশনশিপ বিটুইন ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বলছে এই যে প্রি এক্সপেরিমেন্টাল যে রিসার্চ ডিজাইন, এই ডিজাইনটা খুব একদম দুর্বল ডিজাইন, মানে এটার মধ্যে যে তুমি যে কোনো একটা ট্রেনিং দিয়ে তার যে ডিপেন্ডেন্টের সাথে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে এফেক্টটা দেখবে তুমি, সেই এফেক্ট দেখার জন্য উপযুক্ত ডিজাইন কিন্তু এগুলোর মধ্যে তুমি বলতে পারবে না স্ট্রংলি যে এটার ফলে এই এফেক্টের ফলে এইটা পরিবর্তন হয়। এই জন্য তো বলছে উইক ডিজাইন, মানে এই যে রিসার্চ ডিজাইনটা প্রি এক্সপেরিমেন্টাল ক্ষেত্রের মধ্যে খুব একটা স্ট্রং নয়। এই কারণে এটা কারা করে, শুধুমাত্র যারা বিগিনার, প্রথম প্রথম যারা গবেষণা শুরু করে তাদের ক্ষেত্রে এই প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চটা প্রযোজ্য। এটা কি বলছে, ভেরি লিটল কন্ট্রোল ওভার দ্য রিসার্চ, এটার মধ্যে খুব কন্ট্রোলটা, কারণ আমরা জানি এক্সপেরিমেন্টাল রিসার্চের কন্ট্রোল খুব একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। যদি তোমার প্রপারলি ঠিকভাবে কন্ট্রোলটাকে না করতে পারো তাহলে কিন্তু তোমার রেজাল্ট সঠিক আসার প্রবণতা থাকবে না। এই জন্য এই ধরনের রিসার্চের মধ্যে কন্ট্রোলটা খুব কম থাকে। তাহলে কি বলছে আরেকটা দেখো, হায়ার থ্রেট ইন্টারনাল ভ্যালিডিটি। হ্যাঁ, হায়ার থ্রেট মানে এখানে অনেক কিছু ভুল ভ্রান্তি, অনেক কিছু হওয়ার প্রবণতা থাকে এই ধরনের প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে, এই ধরনের প্রবণতাগুলো থেকে যায়। এই হচ্ছে মূলত অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। এইবার আসছি দেখো পরের যেটা ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। এতক্ষণ আমরা পিটা পড়লাম। ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনের এই যে যতগুলো কথা আছে সেই কথাগুলোকে বাদ দিয়ে যদি আমরা সিম্পল ভাবে বলি যে এক্সপেরিমেন্টাল রিসার্চ করার জন্য যে চারটে কন্ডিশন মূলত ছিল, সেই চারটে কন্ডিশন তোমরা কেউ বলতে পারবে কি কি ছিল? কেউ একজন বলতে পারবে চারটে কন্ডিশন কি কি ছিল? বলো, কুইক রেসপন্স দাও। এই চারটে কন্ডিশন যখন ফুলফিল হবে তখন তাকে আমরা ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন বলবো। সেই এক্সপেরিমেন্টাল রিসার্চের চারটে যে মেন ক্যারেক্টারিস্টিক্স বা চারটে যে মেন কন্ডিশন সেটা কি কি? বলো, কেউ একজন বলো, কুইক বলো, একটু আগে পড়ানো হয়েছে। হ্যাঁ, ফার্স্ট অফ অল 1 নম্বর হচ্ছে ম্যানিপুলেশন, 2 নম্বর কন্ট্রোল, ভেরি গুড। 3 নম্বর হচ্ছে র্যান্ডমাইজেশন, 4 নম্বর হচ্ছে রেপ্লিকেশন। হ্যাঁ, রেপ্লিকেশন মানে রিপিটেডনেস, বারবার তুমি ওই এফেক্টটা করলে যাতে একই রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকে, যার ফলে তোমার কাজের এফেক্টটাকে রিলায়েবিলিটি অনেকটা বেশি হবে। তাহলে এই সমস্ত কন্ডিশনগুলো যখন ফুলফিল করবে কোনো একটা এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে তখন তাকে আমরা ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন বলবো। সেই কথাগুলো এখানে লেখা আছে, সেই কথাগুলোকে আমি আর পড়ছি না।
এইবার দেখো, আমরা তো একটু আগে বা আমরা যে প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ করেছিলাম, সেখানে প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ করতে গিয়ে প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে আমরা মূলত 3 ধরনের রিসার্চ ডিজাইন পেয়েছিলাম, তাই তো? আর এক্ষেত্রে দেখো মূলত 6 ধরনের রিসার্চ ডিজাইন, টাইপস অফ ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। হ্যাঁ, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। তাহলে এত প্রকার রিসার্চ ডিজাইন, এই সমস্তগুলো কিন্তু আমাদেরকে পরপর আমরা জানবো, টেনশন নেওয়ার কিছু নেই। আমি ছকের মাধ্যমে দেখাবো, খুব ইজিলি ভাবে তোমরা বুঝতে পারবে। আমরা যদি আরেকবার একটু পিছনের দিকে চলে যাই, যে আমরা যেটা একটু আগে জাস্ট পড়ে আসলাম, আমি রিমাইন্ড করার জন্য বলছি যে প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে যে কত ধরনের আমরা টাইপ দেখেছিলাম, কত ধরনের দেখেছিলাম বলো কেউ একজন? একটু আগে তো বললাম কত ধরনের টাইপ দেখেছিলাম প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনের মধ্যে। 3 ধরনের টাইপ দেখেছিলাম। কি কি দেখেছিলাম? ভুলে গেলে চলবে না। অনশর্ট কেস ডিজাইন, প্রি এন্ড পোস্ট ডিজাইন, স্ট্যাটিক গ্রুপ ডিজাইন, ভেরি গুড। কিন্তু এই ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চে 6 ধরনের মূলত দেখেছি। একটা হচ্ছে পোস্ট টেস্ট অনলি কন্ট্রোল ডিজাইন, প্রি টেস্ট পোস্ট টেস্ট অনলি, সোলেমান 4 গ্রুপ ডিজাইন, হ্যাঁ, র্যান্ডমাইজেশন ব্লক ডিজাইন, হ্যাঁ, ক্রস ওয়েভার ডিজাইন, ফ্যাক্টোরিয়াল ডিজাইন। এই টার্মোলজিগুলো কিন্তু পরপর মুখস্থ করে ফেলতে হবে। এই সোলেমান 4 গ্রুপের সাথে অনেকটা ফ্যাক্টোরিয়াল ডিজাইনের কিছুটা মিল আছে, কারণ অ্যানোভার সাথে কিছুটা রিলেটেড। তাহলে এইবার আমরা 1 বাই 1 আমরা সিম্পল ভাবে যাব, খুব কিছু চিন্তা ভাবনা করার দরকার নেই, আমরা সিম্পল ভাবে ছকের মাধ্যমে দেখাবো। দেখো প্রথমে দেখো টার্মটা দেখো, পোস্ট টেস্ট অনলি কন্ট্রোল ডিজাইন। হ্যাঁ, পোস্ট টেস্ট, যেখানে কিন্তু প্রি কথাটা নেই, পোস্ট টেস্ট অনলি কন্ট্রোল ডিজাইন, মানে শুধুমাত্র পোস্ট টেস্ট করব। প্রথমে আমরা কি করব? অ্যাজ এ সাবজেক্ট সিলেক্ট করব। সাবজেক্টটাকে কিভাবে সিলেক্ট করব? অলওয়েজ র্যান্ডমাইজেশন সিলেক্ট করব, কারণ ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ করছি, এখানে র্যান্ডমাইজেশন হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনের হচ্ছে মেন কন্ডিশনের মধ্যে, যে 4টে কন্ডিশন তার মধ্যে অন্যতম কন্ডিশন হচ্ছে র্যান্ডমাইজেশন। তাহলে সাবজেক্টকে অলওয়েজ যখন আমরা সিলেক্ট করব, র্যান্ডমাইজেশনই সিলেক্ট করতে হবে, কোনো বায়াসনেস সিলেক্ট করা যাবে না। এই যে দুটো গ্রুপ আমরা সিলেক্ট করছি, এক্সপেরিমেন্টাল গ্রুপ, কন্ট্রোল গ্রুপ, আমার ইচ্ছা হলো যে আমি এক্সপেরিমেন্টাল গ্রুপকে বেছে বেছে ভালো ছেলেদের রাখলাম, বা কন্ট্রোল গ্রুপকে বেছে বেছে খারাপ ছেলেদের রাখলাম, যেহেতু কন্ট্রোল গ্রুপ কোনো ট্রিটমেন্ট পাচ্ছে না। এই ধরনের কোনো কিছু কিন্তু এই ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে হবে না। অলওয়েজ র্যান্ডমাইজেশন করতে হবে, সাবজেক্টকে র্যান্ডমলি সিলেক্ট করতে হবে, করে তাদেরকে ইকুয়ালি র্যান্ডমাইজ ভাবে তাদেরকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে দুটো গ্রুপে। তাহলে পোস্ট টেস্ট অনলি কন্ট্রোল ডিজাইনটা কেমন হবে? দুটো প্রথমে র্যান্ডমাইজেশনের সাবজেক্টটাকে সিলেক্ট করব, করে ইকুয়ালি আমি দুটো গ্রুপে ভাগ করব, এক্সপেরিমেন্টাল গ্রুপ, কন্ট্রোল গ্রুপ। ক্লিয়ার? কাদেরকে আমরা ট্রিটমেন্ট দেবো? অলওয়েজ এক্সপেরিমেন্টাল গ্রুপকে আমরা ট্রিটমেন্ট দেবো। তাহলে এক্সপেরিমেন্টাল গ্রুপকে কি করলাম? ট্রিটমেন্ট দিলাম, দিয়ে আমরা পোস্ট টেস্টের রেজাল্ট পেলাম। আর কন্ট্রোল গ্রুপে কি করলো? কন্ট্রোল গ্রুপে কোনো রূপ ট্রিটমেন্ট দেবো না, কন্ট্রোল গ্রুপকে আমরা সিলেক্ট করলাম, সরাসরি কন্ট্রোল গ্রুপ থেকে পোস্ট টেস্টে আমরা রেজাল্ট পেলাম। ফাইনালি কি করবো? এই পোস্ট টেস্টের সাথে কন্ট্রোল গ্রুপ আর এক্সপেরিমেন্টাল গ্রুপের মধ্যে এই যে কম্পেয়ার করব, কম্পেয়ার করলেই আমরা বুঝতে পারবো যে আমাদের ট্রেনিং এর এফেক্টটা কেমন হয়েছে। ক্লিয়ার? এই কথাগুলোই এখানে লেখা আছে। ইট হ্যাজ টু র্যান্ডমলি অ্যাসাইন গ্রুপ। আর টু র্যান্ডমলি অ্যাসাইন গ্রুপ মানে কি? একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপ আর একটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ। সেই কথা লেখা আছে, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপ, কন্ট্রোল গ্রুপ। দ্য ট্রিটমেন্ট ইজ অ্যাপ্লাইড টু এক্সপেরিমেন্টাল গ্রুপ, অলওয়েজ এক্সপেরিমেন্টাল গ্রুপে ট্রিটমেন্ট দেবো। হ্যাঁ, দ্য পোস্ট টেস্ট ইজ কন্ডাক্টেড অন বোথ দ্য গ্রুপ। বোথ দ্য গ্রুপ মানে কি? একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপ, একটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ। দুটো গ্রুপের মধ্যেই আমরা কিন্তু পোস্ট টেস্ট নেব। তাহলে এই প্রি টেস্ট এন্ড পোস্ট টেস্ট দুটো গ্রুপের মধ্যে যখন কম্পেয়ার করব, সেটা হচ্ছে আমাদের কি? পোস্ট টেস্ট অনলি কন্ট্রোল ডিজাইন। ক্লিয়ার? তাহলে এই ধরনের যখন কোনো রিসার্চ ডিজাইন থাকবে, তখন তাকে আমরা বলবো পোস্ট টেস্ট অনলি কন্ট্রোল ডিজাইন গ্রুপ। ক্লিয়ার? এবার পরেরটা আসে, দেখো, সরি, এটাকে হবে তোমার প্রি টেস্ট পোস্ট টেস্ট। এটা করা হয়নি, এটাকে প্রি টেস্ট পোস্ট টেস্ট। তাহলে প্রি টেস্ট পোস্ট টেস্ট কন্ট্রোল ডিজাইনটা কেমন?
এক্ষেত্রে দেখো আগেরটার সাথে একটুখানি ভেবে নাও, সেম একই জিনিস। এখানে র্যান্ডমলি সাবজেক্টটাকে সিলেক্ট করব, দুটো গ্রুপে ভাগ করব, এক্সপেরিমেন্টাল কন্ট্রোল গ্রুপ। ক্লিয়ার? এইবার যেহেতু এটা নামই প্রি টেস্ট পোস্ট টেস্ট, তাহলে দুটো গ্রুপেরই কিন্তু আমরা প্রি টেস্ট নেব, আবার দুটো গ্রুপেরই কিন্তু পোস্ট টেস্ট আমরা নিচ্ছি। ক্লিয়ার? পার্থক্যটা কোথায়? শুধুমাত্র এক্সপেরিমেন্টাল গ্রুপকে আমরা ট্রিটমেন্ট দেব, কন্ট্রোল গ্রুপে কোন রূপ ট্রিটমেন্ট আমরা দেব না। সেটা হচ্ছে প্রি টেস্ট পোস্ট টেস্ট কন্ট্রোল ডিজাইন। ক্লিয়ার? তাহলে দেখো প্রি টেস্ট আর পোস্ট টেস্ট কন্ট্রোল ডিজাইনটা কি? দুটো গ্রুপকে নিলাম, নিয়ে প্রথমে একবার তাদের দুটো গ্রুপের মধ্যে প্রি টেস্ট করলাম। ক্লিয়ার? তারপরে কি করলাম? একটা ট্রিটমেন্ট দেওয়ার পরে পোস্ট টেস্ট নিলাম, একটা ট্রিটমেন্ট না দিয়ে আমরা পোস্ট টেস্ট নিচ্ছি। এই ধরনের যখন কোনো রিসার্চ আমরা করব সেটা হচ্ছে প্রি টেস্ট এবং পোস্ট টেস্ট কন্ট্রোল ডিজাইন। এখানে দেখো এই কথাগুলো লেখা আছে, ইন দিস রিসার্চ ডিজাইন সাবজেক্ট আর র্যান্ডমলি অ্যাসাইন আইদার এক্সপেরিমেন্টাল আর কন্ট্রোল গ্রুপ। ক্লিয়ার? দুটো গ্রুপকে এক্সপেরিমেন্টাল কন্ট্রোল গ্রুপে ভাগ করলাম। দ্য এফেক্ট অফ ডিপেন্ডেবল ভেরিয়েবল আর বোথ দ্য গ্রুপস ইন বিফোর দ্য ট্রিটমেন্ট প্রি টেস্ট। মানে কোনো একটা ট্রিটমেন্ট দেওয়ার আগে দুটো গ্রুপের মধ্যেই আমরা প্রি টেস্ট দিলাম, দেওয়ার পরে তাদের মধ্যে আমরা ট্রিটমেন্ট দিলাম একটা গ্রুপকে, তারপর দেওয়ার পরে পোস্ট টেস্ট দিলাম। এক্ষেত্রে আমরা এই প্রি পোস্টের সাথেও আমরা যখন কম্পেয়ার করে দেখতে পারবো। আবার পোস্ট টেস্টের এফেক্ট আমরা দুটো কন্ট্রোল গ্রুপ এবং এক্সপেরিমেন্টাল গ্রুপের মধ্যে কম্পেয়ার করবো। তাহলে এই যে দেখো আগে যেটা করলাম, আগে যে একটু আগে যে গ্রুপের ডিজাইনটা করলাম, সেই গ্রুপের ডিজাইন থেকে কি এই গ্রুপের ডিজাইনটা কি একটু বেটার? তো অলওয়েজ বেটার। মানে এক্ষেত্রে কি হচ্ছে, আমরা প্রি টেস্ট পাচ্ছি, যে টেস্ট শুরু করার আগে ট্রেনিং এর এফেক্টটা কিন্তু পাচ্ছি, আগেরটা কিন্তু পাচ্ছিলাম না। তাহলে এই প্রি টেস্ট পোস্ট টেস্ট কিন্তু আগেরটা থেকে একটু বেটার। মানে আমরা যত যাচ্ছি তত কিন্তু আস্তে আস্তে বেটার ট্রেনিং মেথড, বেটার এক্সপেরিমেন্টাল মেথড আমরা পাচ্ছি। এরপরে আছে দেখো সুলাইমান 4 গ্রুপ ডিজাইন। এইটা হচ্ছে আগেরটা থেকে আরেকটু বেটার, কিন্তু এর আবার কিছু ডিফিকাল্টিজ আছে, সেগুলো আমি বলবো। এই সুলাইমান কি করেছিল, 1949 এই ধরনের রিসার্চ ডিজাইনকে প্রপোজ করেছিল। সেখানে কি বলেছে, র্যান্ডমাইজেশন সাবজেক্টটাকে সিলেক্ট করেছে। তাহলে দেখো সুলাইমান 4 গ্রুপ ডিজাইন, এখানে 4টে গ্রুপ বলে দিয়েছে, 4 গ্রুপ ডিজাইন, 4টে গ্রুপ নেব। কোনটা? একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপ 1, একটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ 1, আর একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপ 2, আর একটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ 2। ক্লিয়ার? তাহলে দেখো 4টে, এর আগের গুলোই কি ছিল, শুধুমাত্র দুটো গ্রুপ ছিল, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপ, একটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ। এক্ষেত্রে কি করলাম, আমরা 4টে গ্রুপ নিলাম, এক্সপেরিমেন্টাল গ্রুপ, কন্ট্রোল গ্রুপ, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপ 2, কন্ট্রোল গ্রুপ 2। তাহলে এই যে দেখো এক্ষেত্রে এক্সপেরিমেন্টাল গ্রুপ 1, কন্ট্রোল গ্রুপ 1, তার মধ্যে প্রি টেস্ট নেব, দুটোর মধ্যে প্রি টেস্ট নেব। কাদেরকে ট্রিটমেন্ট দেব? শুধুমাত্র এক্সপেরিমেন্টাল গ্রুপে ট্রিটমেন্ট দেবো, কন্ট্রোল গ্রুপে কোনো ট্রিটমেন্ট দেবো না, সরাসরি পোস্ট টেস্ট নেব। ক্লিয়ার? কিন্তু এক্সপেরিমেন্টাল গ্রুপ 2 তাদের ক্ষেত্রে আমরা কোনো প্রি টেস্ট নিচ্ছি না, সরাসরি কি করছি, ট্রিটমেন্ট দিচ্ছি, দেওয়ার পরে পোস্ট টেস্ট নিচ্ছি। আর কন্ট্রোল গ্রুপকে তো ট্রিটমেন্ট দেওয়ার কোনো প্রশ্নই নেই, সরাসরি কন্ট্রোল গ্রুপকে পোস্ট টেস্ট আমরা দিচ্ছি। এই এই তো এই যে স্ট্যাটিস্টিক্যাল ডিজাইন, এই যে ডিজাইন মানে রিসার্চ ডিজাইন সুলাইমান 4 গ্রুপ, এই ধরনের রিসার্চের কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। সুবিধাটা কি, এই ধরনের যদি রিসার্চ তুমি করতে পারো তাহলে এক্ষেত্রে যে রেজাল্টটা তোমাকে আসবে, সেই রেজাল্টটা অনেকটা কি হবে, অনেকটা রিলায়েবিলিটি থাকবে। কারণ অনেকগুলো গ্রুপ, তাদের মধ্যে তুমি কম্পারিজন করে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করে তুমি রেজাল্টটাকে পাবে। সেক্ষেত্রে তোমার সেই রেজাল্ট বা সেই এক্সপেরিমেন্টাল রিলায়েবিলিটি অনেকটা বেশি। কিন্তু এই গ্রুপের একটা সমস্যা কি, এই গ্রুপের সমস্যা হচ্ছে এই যে এতগুলো গ্রুপ তুমি ভাগ করেছো, তার জন্য তোমাকে লার্জ নাম্বার অফ স্যাম্পল দরকার হয়, যে স্যাম্পলটাকে পাওয়াটা হচ্ছে সবচেয়ে বড় মুশকিল হয়ে যায়। এটা হচ্ছে এক নম্বর প্রবলেম। দ্বিতীয় প্রবলেম হচ্ছে এই যে 4টে গ্রুপের মধ্যে কি ধরনের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস হবে, বা কিভাবে স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিওর হবে, কার সাথে কিভাবে কোরিলেশন করতে হবে, বা কিভাবে তুমি কম্পারিজন করবে অ্যানোভা অ্যাঙ্কোভা, হ্যাঁ, এই বিষয়গুলোর মধ্যে কিন্তু একটা ডিফিকাল্টিস, একটা প্রবলেম কিন্তু এই ধরনের রিসার্চের মধ্যে হয়ে থাকে। এবং যেহেতু এই লার্জ নাম্বার অফ পপুলেশন বা লার্জ নাম্বার অফ স্যাম্পল নিয়ে এই ধরনের গবেষণা করা হয়, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের এতগুলো সাবজেক্টকে এট এ টাইমে কন্ট্রোল করাটা কিন্তু খুব মুশকিল হয়ে যায়। সেই জন্য এইগুলো হচ্ছে এর ড্রব্যাক, কিছু প্রবলেম এই সুলাইমান 4 গ্রুপ ডিজাইনের মধ্যে থাকে। তাহলে এই সুলাইমান 4 গ্রুপ ডিজাইনের মধ্যে 4টে গ্রুপ, দুটো এক্সপেরিমেন্টাল, দুটো কন্ট্রোল। কিন্তু একটা এক্সপেরিমেন্টাল গ্রুপে প্রি টেস্ট দেবো, ট্রিটমেন্ট দেবো, পোস্ট টেস্ট দেবো, আর একটা এক্সপেরিমেন্টাল গ্রুপে কি করবো, সরাসরি ট্রিটমেন্ট পোস্ট টেস্ট।
ক্লিয়ার? আর কন্ট্রোল গ্রুপের মধ্যে কি করব, একটাতে প্রি টেস্ট দেবো, পোস্ট টেস্ট দেবো, আর একটাতে সরাসরি পোস্ট টেস্ট নেব। সেই কথাগুলো এখানে লেখা আছে, এগুলোকে আমি আর পড়ছি না, যেগুলো বললাম তোমাদেরকে সেই কথাগুলো এখানে পড়া আছে। আমি স্লাইডটা তোমাদেরকে পাঠিয়ে দেবো, তোমরা এখান থেকে পড়ে নেবে ডিটেলস। ক্লিয়ার? এটা হচ্ছে সোলেমান 4 গ্রুপ ডিজাইন। এরপরে আসছে র্যান্ডমাইজ ব্লক ডিজাইন। ক্লিয়ার? র্যান্ডমাইজ ব্লক ডিজাইন মানে কি, এক্ষেত্রে কি করছে, তুমি যে ট্রিটমেন্টটাকে দিচ্ছ, হ্যাঁ, সেই ট্রিটমেন্টকে যে তুমি সাবজেক্টকে তুমি সিলেক্ট করছো, সেই সাবজেক্টকে হোমোজেনিটি হিসাবে সাবজেক্টকে তুমি ভাগ করছো বিভিন্ন গ্রুপে। এই যে আগের যে রিসার্চ তোমাকে যে ডিজাইনটা দিয়েছি, এই যে র্যান্ডমাইজেশনে যে তুমি সাবজেক্টটাকে সিলেক্ট করেছো, এই সাবজেক্ট সিলেক্ট করতে গিয়ে এতগুলো স্যাম্পলকে যখন তুমি সিলেক্ট করবে, তখন র্যান্ডমাইজেশন মানে সরি হোমোজেনিটি নিয়ে একটা প্রবলেম হবে, যে এতগুলো গ্রুপকে তুমি একই হোমোজেনিটি পাবে কি না। হোমোজেনিটি মানে তুমি যে গ্রুপের উপর ট্রেনিংটা দিচ্ছ সেগুলোর জন্য একই ক্যারেক্টারিস্টিক, একই চারিত্রিক বৈশিষ্ট্য হওয়া চাই। যদি না হয় তাহলে সেই হেটারোজেনেটিক হয়ে যাবে। হোমোজেনেটিক মানে তুমি যে ট্রেনিং এর এফেক্টটা দেখতে চাইছো সেই সাবজেক্টগুলোর জন্য একই ক্যাটাগরি, একই নেচার, একই বৈশিষ্ট্যের হয়ে থাকে। সেই ক্ষেত্রে এই র্যান্ডমাইজ ব্লক ডিজাইনের ক্ষেত্রে এই হোমোজেনিটিটাকে মেনটেন করা অনেকটা সম্ভব হয়। সেক্ষেত্রে কি করেছো, সেক্ষেত্রে তুমি দেখো এখানে আমি কি করেছি, যে হাইপারটেনশন, তুমি একটা ড্রাগসের অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগসের এফেক্ট দেখতে চাইছো, যে হাইপারটেনশন যারা আছে, ধরো প্রাইমারি হাইপারটেনশন পেশেন্টদের, আর একটা হচ্ছে হাইপারটেনশন 2%, আর একটা হচ্ছে হাইপারটেনশন 3%, এখানে ক্যাটাগরি ভাগ করেছো। তাদের যে হাইপারটেনশন যে পেশেন্ট গুলো আছে তাদের ক্যাটাগরি অনুযায়ী হাইপারটেনশন 1 2 3 এইভাবে ভাগ করে তাদের উপর কোনো ড্রাগসের এফেক্ট দেখতে চাইছো। ক্লিয়ার? তাহলে এই যে ড্রাগসের এফেক্ট তুমি দেখতে চাইছো, সেখানে কি করছো দেখো, এখানে এই যে হাইপারটেনশন 1, তার মানে কি যে শুধুমাত্র এই গ্রুপে যে হোমোজেনিটি সেটা কিন্তু অনেকটা বজায় থাকছে। এখানে কি করছে, টোটালটাই যদি আমি বলে দিই, অল পেশেন্ট হচ্ছে হাইপারটেনশন পেশেন্ট। ক্লিয়ার? তাহলে হাইপারটেনশন 1 2 যদি ভাগ না করতে, তাহলে কিন্তু এখানে হোমোজেনিটিটা কিছুটা হলো মেনটেন করা হতো না। এক্ষেত্রে কি করছে, এই ব্লক ডিজাইনের ক্ষেত্রে যে গ্রুপ বা সাবজেক্ট যাদেরকে তুমি এফেক্ট দেখতে চাইছো তাদের হোমোজেনিটিটাকে ভালোভাবে, সেই হোমোজেনিটিটাকে মেনটেন হচ্ছে, মেনটেন করে কোনো কিছুর উপর তুমি ড্রাগসের এফেক্ট দেখতে চাইছো। এখানে কি করছো, ধরো এই যে 3 ধরনের এ বি সি, এগুলো কি 3টে ড্রাগস, এই ড্রাগসের এফেক্ট দেখতে চাইছো, যে হাইপারটেনশন 1 গ্রুপে, হাইপারটেনশন 2 গ্রুপে, হাইপারটেনশন 3 গ্রুপে তুমি ভাগ করে দিয়েছো, তাদের ক্যাটাগরি অনুযায়ী, তাদের হোমোজেনিটি অনুযায়ী ভাগ করে দিয়ে, যে এ ড্রাগসের এফেক্ট কেমন করছে হাইপারটেনশন 1 এর, হ্যাঁ, আবার ড্রাগস 2 এর এই এফেক্ট কেমন করছে, আবার এখানে ড্রাগস 3 এর এফেক্ট কেমন করছে। এইভাবে যখন তুমি কোনো রিসার্চ ডিজাইন করবে সেটাকে র্যান্ডমাইজ ব্লক ডিজাইন বলা হয়। এটা আগেরটা থেকে কিছুটা অনেকটাই বেটার, কারণ এখানে সাবজেক্টের হোমোজেনিটি মেনটেন করছে। যদি হোমোজেনিটি যখন তুমি মেনটেন করবে, তখন তুমি কোনো ট্রেনিং এর এফেক্টটা ভালো পাবে। যদি ধরো সাবজেক্টের হেটারোজেনেটিক সাবজেক্ট হয়, তখন কিন্তু হোমোজেনিটি যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু ট্রেনিং এর এফেক্টটা সঠিকভাবে পাওয়া যায় না। এই জন্য এই র্যান্ডমাইজ ব্লক ডিজাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রিসার্চ ডিজাইন, এই এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে। এই কথাগুলো এখানে লেখা আছে, আর বলছি না। এরপর দেখো ক্রস ওভার ডিজাইন। ক্রস ওভার ডিজাইনটা কি, এতক্ষণ ধরে আমরা কি করলাম, এতক্ষণ ধরে আমরা একই ট্রেনিং সবাইকে দিচ্ছিলাম, হ্যাঁ, একই ট্রেনিং সবাইকে, সমস্ত যতগুলো আমাদের গ্রুপ ছিল, এক্সপেরিমেন্টাল গ্রুপ বা কন্ট্রোল গ্রুপ যাই ছিল না কেন, আমরা একটাই ট্রেনিং আমরা কিন্তু সেই সাবজেক্টের উপর দেখছিলাম। এক্ষেত্রে আমরা কি করব, সেই সাবজেক্টকে আমরা 2 ধরনের ট্রেনিং এর এফেক্ট দেখব। 2 ধরনের ট্রেনিং এর ইফেক্ট দেখব। ক্রস ওভার ডিজাইন বলছে এই কারণে, ক্রস ওভার দুটো, মানে এই যে গ্রুপ ভাগ করলো, ধরো গ্রুপ 1 গ্রুপ বি, তাদেরকে কি করলাম, হ্যাঁ, এটা হচ্ছে মাউথ কেয়ারের জন্য 2 ধরনের ট্রেনিং দিলাম। একটা হচ্ছে ধরো স্লাইন দিলাম, আর একটা হচ্ছে ক্লোরোঅক্সিডাইন দিলাম। হ্যাঁ, প্রথমে কি দিলাম, ক্লোরোঅক্সিডাইনের মধ্যে তার এফেক্টটা দেখলাম, দেওয়ার পরে তারপরে কি হচ্ছে, স্লাইন দিয়ে আবার এফেক্টটা দেখলাম, যে মাউথ কেয়ারে কোনটা বেস্ট। তাহলে কি, তোমাকে গ্রুপ কিন্তু তোমাকে এখানে একই আছে, বা তোমাকে কি করছি, ও এখানে আরেকটা কথা আছে, সরি, এই যে মোর দ্যান 1 গ্রুপ, মানে একের বেশি গ্রুপের ক্ষেত্রে যখন আমরা ট্রেনিং দেব, হ্যাঁ, ট্রিটমেন্ট দেবো, সরি, একের বেশি ট্রিটমেন্ট, মানে এতক্ষণ ধরে যেটা করছিলাম, যে একটা কোনো ট্রেনিং এর এফেক্ট সেটা আমরা সাবজেক্টের উপর দেখতে চাইছিলাম, এটা একের অধিক ট্রিটমেন্ট দিয়ে যখন আমরা দেখবো, মানে 2টো ট্রেনিং শিডিউল ধরো, ভেবে নাও 2টো ট্রেনিং শিডিউল যখন একই সাবজেক্টের উপরে পড়ছে, একই এফেক্ট যখন 2 ধরনের এফেক্ট আমরা দেখতে চাইছি,
সেটা হচ্ছে ক্রস ওয়েবার ডিজাইন। এখানে তো কতগুলো কথা লেখা আছে। ইন দিস ডিজাইন সাবজেক্ট আর এক্সপোর্ট টু মোর দ্যান ওয়ান ট্রিটমেন্ট। মোর দ্যান ওয়ান ট্রিটমেন্ট মানে কি, একটা এই যে মাউথ কেয়ারের জন্য কি ধরনের ট্রিটমেন্ট দিচ্ছিলাম, একটা হচ্ছে ক্লোরোঅক্সিডাইন দিয়ে একবার দেখছিলাম, একটা হচ্ছে স্লাইন দিয়ে দেখছিলাম। এই জন্য এটাকে কি বলছে, রিপিটেড মেজার ডিজাইন। আবার এই ধরনের রিসার্চের একটা অসুবিধাও আছে। অসুবিধাটা কি, ধরো এই যে তুমি তো একটা ট্রিটমেন্ট দেওয়ার পরে আরেকটা ট্রিটমেন্ট দিচ্ছ, তুমি এবার পরিষ্কার করে বলতে পারবে না, বা লাস্টলি তুমি যখন কনক্লুশনে আসবে তখন তুমি বলতে পারবে না যে কোন ট্রেনিং এর এফেক্ট বা কোনটার এফেক্ট পুরোপুরি ভাবে সম্পূর্ণভাবে সঠিকভাবে কাজে লেগেছে। কারণ দুটোর এফেক্টই কিছু না কিছু, ধরো স্লাইন প্রথমে তুমি কাউকে দিলে, স্লাইনের ফলে তার মাউথ কেয়ারে দেখলে কিছুটা ইমপ্রুভ হলো, তারপরে তুমি ক্লোরোঅক্সিডাইন দিলে, তারপরে দেখলে সেই প্রবলেমটা সলভ হলো। তাহলে দুটোরই কিন্তু কিছু না কিছু এফেক্ট আছে। তাহলে পার্টিকুলারলি কোনটা বেশি কার্যকারী সেটা কিন্তু পরিষ্কারভাবে বলতে পারবে না এই ধরনের ক্রস ওভার ডিজাইনের ক্ষেত্রে। তাহলে এর মধ্যে শুধু ক্রসওভারের মধ্যে একটাই পার্থক্য শুধু মনে রাখবে, অন্যগুলোর মধ্যে শুধুমাত্র একটাই ট্রিটমেন্ট সমস্ত গ্রুপের মধ্যে দিচ্ছিলাম, এক্ষেত্রে দুটো ট্রিটমেন্ট আমরা এট এ টাইম গ্রুপের উপরে দেবো। আচ্ছা বেশ, আর একটা জিনিস তোমাদেরকে ভুলে গেছি, এই যে আগেরটা ধরো র্যান্ডমাইজ ব্লক ডিজাইনের যে ছকটা আমি দিয়েছি, তোমরা সিম্পল আমাকে বলো তো এক্ষেত্রে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা। কেউ একজন আমাকে বলো, আমি এটা মিস করে গেছিলাম। এই যে বিভিন্ন প্রকার ড্রাগস গুলো দিচ্ছ, এটা কি তোমার ডিপেন্ডেবল ভেরিয়েবল না ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? আর এই যে হাইপার টেনশন তুমি তাদেরকে দেখছো যে হাইপার টেনশন 1 2 3 তাদের কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা ড্রাগের ফলে, তাহলে এই হাইপার টেনশনটা কি ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেবল ভেরিয়েবল? কেউ একজন আমাকে রিপ্লাই দাও দেখি, কুইক রিপ্লাই দাও। ভেরি গুড, ভেরি গুড। হাইপার টেনশনটাকে আমরা দিচ্ছি কারণ ড্রাগের এফেক্ট দেখতে চাইছি, মানে এই যে ড্রাগ, বিভিন্ন প্রকার ড্রাগ, মানে এগুলোকে আমরা ম্যানিপুলেশন করে দিচ্ছি বিভিন্ন প্রকার ড্রাগ। তাহলে ড্রাগ গুলো হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। হাইপার টেনশন সেই ড্রাগের ফলে কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা হাইপার টেনশনকে দেখছি, মানে সেটা হচ্ছে ডিপেন্ডেবল ভেরিয়েবল। ভেরি গুড। চলো লাস্ট, ফ্যাক্টোরিয়াল ডিজাইন। ক্লিয়ার? এই যে ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চের লাস্ট যে 6 নম্বর ছিল ফ্যাক্টোরিয়াল ডিজাইন, এটা খুব ইম্পর্টেন্ট। এবং তোমরা অনেক সময় অনেক রিসার্চ বা থিসিস যদি পাতা উল্টো দেখো, সেক্ষেত্রে এই ফ্যাক্টোরিয়াল ডিজাইনটাকে তোমরা রিসার্চ ডিজাইনের মধ্যে দেখবে। মূলত এটা অ্যানোভার ক্ষেত্রে প্রযোজ্য হয়, আর 2x3 বা 2x2 ফ্যাক্টোরিয়াল ডিজাইন এগুলো তোমরা পাবে। এগুলো অ্যানোভা করার সময় আমি এগুলো আরো ডিটেলসে বলবো। এখন সিম্পল ভাবে শুধু এইটুকু বুঝে নাও যে ফ্যাক্টোরিয়াল ডিজাইনটা হচ্ছে কি, এখানে আগেরটাই যেটা কি করেছিলাম তবে একই জিনিস, প্রোটোকল ফর মাউথ কেয়ার। ব্লক ডিজাইনটা কথা ভাবো, ওখানে কি ব্লক অনুযায়ী ভাগ করেছিলাম, এক্ষেত্রে কি করছি ফ্রিকোয়েন্সি অনুযায়ী ভাগ করছি। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি অনুযায়ী মাউথ কেয়ারকে দিচ্ছি যে একবার 4 ঘন্টা বাদ দিচ্ছি, একটা 6 ঘন্টা বাদ দিচ্ছি, একটা হচ্ছে 8 ঘন্টা বাদ দিচ্ছি। দিয়ে প্রথম যে ক্লোরোঅক্সিডাইন দুটো যে আমরা মাউথ কেয়ারের জন্য যে দিয়েছি যে মেডিসিন, তার মধ্যে দেখো সেই 4 ঘন্টা বাদে তার কি এফেক্ট করছে, 6 ঘন্টা বাদে তার কি এফেক্ট করছে, 8 ঘন্টা বাদে তার কি এফেক্ট করছে। হ্যাঁ, এই ধরনের ডিজাইনকে আমরা কি বলবো, ফ্যাক্টোরিয়াল ডিজাইন। এখন শুধু এইটুকু জেনে নাও, অ্যানোভা পড়ানোর সময় ডিটেলস আমি বলবো ফ্যাক্টোরিয়াল ডিজাইন সম্পর্কে, কারণ এখন বললে গুলিয়ে ফেলবে। শুধু জেনে নাও ফ্যাক্টোরিয়াল ডিজাইন আমাদের ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে অনেক সময় এক্সপেরিমেন্টাল রিসার্চে ভীষণভাবে কাজে লাগে এবং ভীষণভাবে জরুরি এই অ্যানোভা, অ্যাঙ্কুভা ইত্যাদি ইত্যাদি করার সময়। ক্লিয়ার? এইবার আমরা কিছু অ্যাডভান্টেজ এবং কিছু ডিসঅ্যাডভান্টেজ আমরা একটুখানি জেনে নেব যে পুরো এক্সপেরিমেন্টাল রিসার্চের। দেখো এখানে দেখো একদম প্রথমে কি লেখা আছে, পাওয়ারফুল ডিজাইন। কেন পাওয়ারফুল ডিজাইন বলছি, অ্যাডভান্টেজের ক্ষেত্রে কেন পাওয়ারফুল ডিজাইন বলছি, কারণ হচ্ছে একটাই, এক্সপেরিমেন্টাল রিসার্চ করার জন্য যে যে ধরনের কন্ডিশন গুলো থাকা দরকার সমস্ত কন্ডিশনে ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে ফুলফিল করে। এই জন্য এটাকে আমরা কি বলবো, পাওয়ারফুল ডিজাইন বলবো। ক্লিয়ার? যদি কখনো এমসিকিউ প্রশ্ন আসে যে কোন এক্সপেরিমেন্টাল রিসার্চের কোন ডিজাইনটাকে পাওয়ারফুল ডিজাইন বলা হয়, তখন সেটাকে বলবে ট্রু এক্সপেরিমেন্টাল ডিজাইন। ক্লিয়ার? তারপরে কি আছে, রিলেশনশিপ ক্যান বি স্টাবলিশড ইন ওয়ান মোর স্ট্যাটিস্টিক্যাল ওয়ে।
ইন মোর স্ট্যাটিস্টিক্যাল ওয়ে, মানে এই যে ধরো তুমি যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর যে তুমি এফেক্টটা দেখতে চাইছো, যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কি এফেক্টটা হচ্ছে, সেগুলো কি তুমি যখন দেখতে চাইছো ডিফারেন্ট স্ট্যাটিস্টিক্যাল ওয়ে তুমি পাবে, ডিফারেন্ট স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন তুমি করতে পারবে, যার ফলে কিন্তু তুমি তার এফেক্টটা কতটা প্রপোর্শনাল হয়েছে সেই সমগ্র ব্যাপারটা কিন্তু তুমি দেখতে পারবে। সেই জন্য বলছি এটাকে বিভিন্ন প্রকার স্ট্যাটিস্টিক্যাল ওয়ে পাবে, যার ফলে খুব সুন্দরভাবে এই এফেক্টটাকে তুমি দেখতে পাবে এবং সেটাকে তুমি ফুললি স্টাবলিশড করতে পারবে এই ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে। এটা কি বলছে, গেটার ডিগ্রি টু পিউরিটি ডিউ টু কন্ট্রোল। এই যে ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চটাকে করছো, তার যে রিসার্চ ডিজাইন এবং সেখানে কি করছো, সমস্ত রিসার্চটাকে তুমি অ্যাজ এ রিসার্চার তুমি ফুললি কন্ট্রোলের মধ্যে করতে পারছো, কারণ সমস্ত টার্মোলজি গুলোকে তুমি কন্ডিশন গুলোকে তুমি ফলো আপ করছো, এই জন্য এটা টোটাল কন্ট্রোলের মধ্যে থাকে। ক্লিয়ার? তারপরে হচ্ছে কি পিওরলি ম্যানিপুলেটেড বাই দ্য রিসার্চার, মানে এই গোটা যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ট্রেনিং রুল কিভাবে হবে, তার ডিজাইন কি হবে, এভরিথিং কে ম্যানিপুলেট করছে, কখন ট্রেনিং হবে, এভরিথিং অ্যাজ এ রিসার্চার তুমি সেগুলোকে ম্যানিপুলেট করে কিন্তু ট্রেনিংটা দিচ্ছ। তারপর একটা দেখো খুব গুরুত্বপূর্ণ, দিস রিসার্চ আর পারফর্মড ইন ল্যাবরেটরি, সো রিসার্চ ক্যান বি ওয়ার্ক উইথ মোর কনসেন্ট্রেটেড ওয়ে অ্যান্ড কেয়ারফুলি। তাহলে এই যে ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চটা মূলত কি হয়, মূলত ল্যাবরেটরি ফিল্ড বেসও হতে পারে, না আর কিছু নেই। তাহলে ল্যাবরেটরিতে যখন তোমার এই ধরনের রিসার্চ হবে তখন কি হয়, সেখানে তোমার টোটালটাই কি হবে, আন্ডার কন্ট্রোলের মধ্যে থাকবে এবং সেখানে অ্যাকচুয়াল যে রেজাল্টটা আসবে সেটা একদম সঠিক রেজাল্ট আসবে। এই হচ্ছে তোমার এই ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চের অ্যাডভান্টেজ। ক্লিয়ার? এবার কিছু এর সুবিধা যেমন আছে, কিছু অসুবিধাও আছে। কি অসুবিধা আছে, দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য স্টাডি ক্যান নট বি রেপ্লিকেটেড অন হিউম্যানস ডিউ টু এথিক্যাল কনসিডারেশন। বলেছে যে এই যে রেপ্লিকেশনটা যে একটা গুরুত্বপূর্ণ, যে পুনরায় সেই এফেক্টটাকে আমি আবার দেখবো যে আমার সঠিক রেজাল্ট আসছে কিনা, এটা যখন আমার এই এক্সপেরিমেন্টাল রিসার্চের একটা মূল কন্ডিশন, সেই কন্ডিশন মাঝে মধ্যে কিন্তু সেই রেপ্লিকেশনটা করাটা সেম স্টাডির ক্ষেত্রে সম্ভব হয় না, কারণ কিছু কিছু এক্সপেরিমেন্ট করাটা সম্ভব হয় না, কারণ এই এক্সপেরিমেন্টাল মূলত হিউম্যানের উপর করা হয়ে থাকে। সেই হিউম্যানের উপর কোনো কাজ করতে গেলে মূলত কি লাগে, আমাদের এথিক্যাল পারমিশন লাগে। উইদাউট এথিক্যাল পারমিশন কিন্তু আমরা কোনো হিউম্যান রিলেশন নিয়ে কোনো কাজ আমরা করতে পারি না। তাহলে এই এথিক্যাল পারমিশনের জন্য অনেক সময় কিন্তু রিপিটেডলি সেই কাজটা করা সম্ভব হয় না, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। ক্লিয়ার? তারপরটা কি, নিড এ ভ্যালিড এন্ড গুড ইনস্ট্রুমেন্ট ফর মেজারমেন্ট। এই যে এই ধরনের এক্সপেরিমেন্ট করার জন্য, যেহেতু এটা ল্যাবরেটরি বেসড এক্সপেরিমেন্ট মূলত হয়ে থাকে, বা তোমাকে ধরো ল্যাবরেটরি ছাড়া ফিল্ড ওরিয়েন্টেডও যদি হয়ে থাকে, এই ধরনের এক্সপেরিমেন্ট করার জন্য আমাদের একটা কি ভ্যালিড এবং ভালো ইনস্ট্রুমেন্ট আমাদেরকে দরকার, যেটা মাঝে মধ্যে সেই ধরনের ইনস্ট্রুমেন্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল নাও হতে পারে। ক্লিয়ার? তারপরে কি বলছে, দিস স্টাডি নিড টু ল্যাবরেটরি বিকজ ইন এনভায়রনমেন্ট এক্সটেনিয়াস ভেরিয়েবল ক্যান বি এফেক্ট ইন দ্য স্টাডি। অনেক সময় কি হয়, এক্সটেনিয়াস ভেরিয়েবল গুলো কোনগুলো, যে যে তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছাড়াও আদার্স কিছু ভেরিয়েবল তোমার রিসার্চকে ইনফ্লুয়েন্স করে, সেগুলো হচ্ছে তোমার এক্সটেনিয়াস ভেরিয়েবল। সেই ভেরিয়েবল গুলোকে অনেক সময় কন্ট্রোল করা অ্যাজ এ রিসার্চারের পক্ষে সম্ভব হয় না, সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে। তারপরে কি বলেছে, স্যাম্পল সাইজ ইস্যু হোয়েন ইট ইজ রিলেটেড টু দ্য হিউম্যান বিং। যখন আমরা কোনো মানুষের উপরে এই ধরনের গবেষণা করব, তখন ওই যে প্রপার যে স্যাম্পল সাইজ, কারণ এখানে দুটো গ্রুপের আমাদের কাজ করতে হয়, একটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপ। আর যখন র্যান্ডমাইজ যেহেতু আমাদেরকে করতে হচ্ছে, সেহেতু আমাদের একটা লার্জ স্যাম্পলে কাজ করতে হয়। সেই জন্য অনেক সময় স্যাম্পল পাওয়াটা বা স্যাম্পল সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে দীর্ঘদিন সেই স্যাম্পল, সেই ট্রেনিং মানে কি, এটা যদি কোনো এক্সপেরিমেন্ট করছে মানে এটা লং টার্ম প্রসেস, সেই প্রসেসের মধ্যে সেই সাবজেক্টগুলোকে ইনভলভ করা, এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। সেই কারণে এই স্যাম্পল অনেকটা ডিসঅ্যাডভান্টেজ একটা বটে। এই হচ্ছে মূলত ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চের সুবিধা এবং অসুবিধাগুলো। ক্লিয়ার? এরপরে আসবো দেখো আমরা কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। তাহলে আমরা যদি সংক্ষেপে যদি আরেকবার যদি একটু আলোচনা করে নিই, এই যে ধরো যে পর্যন্ত হয়ে গেল, যে আমরা এই যে একটু আগে যেটা বললাম, যে এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনকে মূলত তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রি এক্সপেরিমেন্টাল, ট্রু এক্সপেরিমেন্টাল, আর একটা কাজী এক্সপেরিমেন্টাল। এই তাহলে প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনের মধ্যে তিন ধরনের রিসার্চ ডিজাইন আছে, যেটা হচ্ছে ওয়ান শট রিসার্চ ডিজাইন, তারপরে একটা কি 2 নম্বর হচ্ছে প্রি টেস্ট, পোস্ট টেস্ট, 3 নম্বর হচ্ছে স্ট্যাটিক গ্রুপ ডিজাইন। ক্লিয়ার? কিন্তু এই যে ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনের ক্ষেত্রে কত প্রকার আমাদের রিসার্চ ডিজাইন,
মূলত 6 প্রকার। কি কি? একটা হচ্ছে পোস্ট টেস্ট অনলি, আর একটা হচ্ছে প্রি টেস্ট পোস্ট টেস্ট অনলি, একটা হচ্ছে সোলেমান ফোন গ্রুপ, আর একটা হচ্ছে ফ্যাক্টরিয়াল গ্রুপ ডিজাইন, আর একটা হচ্ছে কি ক্রস ওয়েভার ডিজাইন, আর একটা হচ্ছে র্যান্ডমাইজ ব্লক ডিজাইন। এইবার লাস্টলি যেটা আছে কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। দেখো কাজী মিন্স সিম্পল ভাবে কাজী মিন্স অলমোস্ট। অলমোস্ট মানে কি এই যে এক্সপেরিমেন্টাল রিসার্চ বা ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চের যে কন্ডিশনগুলো আছে অলমোস্ট সেগুলো সমস্ত কিছুগুলোকে ফুলফিল করবে, বাট শুধুমাত্র যে কোনো একটা আইদার ম্যানিপুলেশন অন কন্ট্রোল মিসিং, যে কোনো একটা কন্ডিশনকে যখন ফুলফিল করবে না তখন আমরা তাকে বলবো কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন, আইদার ম্যানিপুলেশন অর কন্ট্রোল মিসিং। ক্লিয়ার? এবার কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ এখানে অনেক কথাগুলো এই কথাগুলো লেখা আছে, তোমরা সেগুলোকে ডিটেলসে পরে পড়ে নিও, আমি আর ওদিকে যাচ্ছি না। এখানে দেখো টাইপস অফ কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। ক্লিয়ার? এখানে দু ধরনের মূলত এক্সপেরিমেন্টাল কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ হয়ে থাকে, একটা হচ্ছে নন র্যান্ডমাইজড কন্ট্রোল গ্রুপ, আর একটা হচ্ছে টাইম সিরিজ ডিজাইন। ক্লিয়ার? একটা হচ্ছে নন র্যান্ডমাইজড কন্ট্রোল গ্রুপ, আর একটা হচ্ছে টাইম সিরিজ ডিজাইন। এইবার তাহলে নন র্যান্ডমাইজ কন্ট্রোল গ্রুপ যদি কোনগুলোকে আমরা বলবো, এখানে সিম্পল ভাবে দেখো এই যে প্রথমে দেখো আমরা এখানে এর আগের যেগুলোকে পড়েছো আমরা এখানে ক্রস চিহ্ন দিয়ে কেটে দিয়েছি। কেন কেটে দিয়েছি? এর আগে আমরা কি করেছিলাম যে সমস্ত সাবজেক্টকে যখন সিলেক্ট করেছিলাম র্যান্ডমলি সিলেক্ট করেছিলাম, এই জন্য আমরা এখানে লেখা আছে র্যান্ডম অ্যাসেসমেন্টকে আমরা ক্রস চিহ্ন দিয়ে কেটে দিয়েছি। এখানে কি বলেছে? র্যান্ডমাইজ ভাবে কোনো সাবজেক্টকে সিলেক্ট করব না, কি করব পারপাসিভলি ভাবে করব। পারপাসিভ ভাবে আমি কোনো কাজের উদ্দেশ্য নিয়ে কোনো ট্রিটমেন্ট দিতে চাইছি, পারপাসিভলি আমি কোনো পছন্দ মতো বা যেটার জন্য আমি ট্রেনিংটা দেবো সেই পারপাসিভলি আমি যখন সিলেক্ট করব সাবজেক্টকে, সেটা হচ্ছে নন র্যান্ডমাইজ কন্ট্রোল গ্রুপ। তাহলে পারপাসিভলি আমি কি করব? দুটো গ্রুপকে সিলেক্ট করব, সেম গ্রুপ, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপ, একটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ। তার মধ্যে কি করব? দুটো গ্রুপের মধ্যে আমরা প্রি টেস্ট নেব, হ্যাঁ, এক্সপেরিমেন্টাল গ্রুপের মধ্যে ট্রিটমেন্ট দেব, আর তার মধ্যে পোস্ট টেস্ট নেব, আর কন্ট্রোল গ্রুপের মধ্যে কোনো রকম পোস্ট টেস্ট দেব না। শুধুমাত্র পার্থক্যটা কোথায়? এই যে আগে যেটা ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে প্রি টেস্ট আর পোস্ট টেস্টের যেটা কন্ট্রোল ডিজাইনের মধ্যে পড়েছিল, সেম দেখো সেম ডিজাইন। পার্থক্যটা কোথায়? আগের বার সাবজেক্টকে র্যান্ডমাইজ সিলেক্ট করেছিলে, এক্ষেত্রে কোনো র্যান্ডমাইজ সিলেকশন হবে না। ক্লিয়ার? সেই কথাগুলোই লেখা আছে। ইট ইজ অলসো নোন নন ইকুইভ্যালেন্ট কন্ট্রোল গ্রুপ ডিজাইন। সেম কথা যেগুলো বললাম সেই কথাগুলোকে লেখা আছে, এগুলোকে আমি পড়ছি না। এখানে দেখো এই গ্রুপটা, তাহলে কি করলাম? এক্সপেরিমেন্টাল গ্রুপ, কন্ট্রোল গ্রুপ, হ্যাঁ, দুটো গ্রুপেরই আমরা প্রি টেস্ট নিচ্ছি, হ্যাঁ, দুটো গ্রুপেরই আমরা পোস্ট টেস্ট নিচ্ছি, শুধুমাত্র ট্রিটমেন্ট কাকে দেবো? এক্সপেরিমেন্টাল গ্রুপকে। ক্লিয়ার? নন র্যান্ডমাইজ কন্ট্রোল গ্রুপ তাহলে বোঝা গেল, শুধুমাত্র সাবজেক্টকে আমি র্যান্ডমলি সিলেক্ট করব না। চলো নেক্সট। এবার আছে দেখো টাইম সিরিজ ডিজাইন। ক্লিয়ার? টাইম সিরিজ ডিজাইন কি? এটা অনেকটা লং টাইম ধরে এই ধরনের রিসার্চ মূলত হয়ে থাকে, লং ডিউরেশন বা লং সময় ধরে এই ধরনের রিসার্চ হয়ে থাকে। এখানে সাবজেক্টকে আমরা কি করলাম? র্যান্ডমলি সিলেক্ট করলাম, করার পরে আমি এক্ষেত্রে কোনো ট্রেনিংটা দিলাম, সেই ট্রেনিংটা দেওয়ার পরে আমি একটা 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 3 সপ্তাহ বা তাদেরকে প্রি টেস্ট নিলাম, নেওয়ার পরে আমি তাদেরকে কোনো ট্রিটমেন্ট দিলাম, দেওয়ার পরে এবার আমি পরপর আবার 1 সপ্তাহ 2 সপ্তাহ ভাবে আমি পরপর ভাবে তাদেরকে আমি সেই পোস্ট টেস্টগুলো নেব। ধরো তুমি যদি প্রথমে যদি এই ছকটা দেখো ভালো করে, এখানে একটা এক্সপেরিমেন্টাল গ্রুপ আমি র্যান্ডমাইজ সিলেক্ট করলাম, করার পরে প্রথমে আমি ধরো 1 মাস বা 1 সপ্তাহ নেওয়ার পরে আমি তাদেরকে একটা পোস্ট প্রি টেস্ট নিলাম, হ্যাঁ, 2 সপ্তাহ পরে আবার প্রি টেস্ট নিলাম, 3 সপ্তাহ পরে আবার প্রি টেস্ট নিলাম, নেওয়ার পরে এবার আমি তাদেরকে ট্রিটমেন্ট দিলাম। দেওয়ার পরে আমি তাদেরকে কি করলাম? আবার 1 সপ্তাহ পরে তাদেরকে আমি পোস্ট টেস্ট নিলাম, 2 সপ্তাহ পরে পোস্ট নিলাম, 3 সপ্তাহ পরে পোস্ট নিলাম, এইভাবে চলতেই থাকবে। এটা হচ্ছে লং ডিউরেশন। ধরো সিম্পল ভাবে ধরো তুমি কোনো একটা কোনো কিছু ধরো তোমার একটা এফেক্ট বা কোনো কিছুর ধরো তুমি একটা ডেলি একটা তুমি কোনো কিছুকে পড়াচ্ছ, যে তুমি একটা কোনো স্কিলকে শেখাচ্ছ বা কোনো একটা স্কিলকে তুমি ক্লাসে পড়াচ্ছ, যে আমি যেভাবে পড়াচ্ছি এই পড়ানোর ফলে দেখবো ছাত্রদের মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট আসছে কি আসছে না। ক্লিয়ার? তাহলে তুমি প্রথমে আগে ছাত্রদেরকে নলেজটাকে প্রি টেস্ট বহুবার যে ছাত্রদের ক্যাপাবিলিটি কেমন সেগুলো তুমি প্রি টেস্টে মাপছো, মাপার পরে সেগুলোকে তুমি 1 সপ্তাহ ট্রেনিং দেওয়ার পরে তুমি 1 সপ্তাহ ট্রেনিং দিলে, দেওয়ার পরে তুমি তাদেরকে পোস্ট টেস্ট নিলে, আবার 2 সপ্তাহ ট্রেনিং এর পরে পোস্ট টেস্ট নিলে, আবার 3 সপ্তাহ ট্রেনিং এর পরে পোস্ট টেস্ট নিলে, আবার 4 সপ্তাহ পরে পোস্ট টেস্ট নিলে, এইভাবে যখন চলতেই থাকবে সেটাকে বলছে কি টাইম সিরিজ রিসার্চ ডিজাইন বলা হয়।
সেম কথাগুলো লেখা আছে এখানে। দেখো এখানে দিস ডিজাইন ইউজফুল দ্য এক্সপেরিমেন্টাল ওয়ান টু মেজার দ্য এফেক্ট অফ ট্রিটমেন্ট ওভার লং পিরিয়ড অফ টাইম। দীর্ঘ সময় ধরে যখন তুমি এই ধরনের রিসার্চ করবে, পরপর তুমি একটা ট্রেনিং দিচ্ছ, এক সপ্তাহে 1 উইক 2 উইক 3 উইক 4 উইক, এইভাবে যখন পরপর তুমি মারবে, সেই ধরনের গবেষণাকে বা সেই ধরনের রিসার্চকে বলবে টাইম সিরিজ রিসার্চ ডিজাইন। ক্লিয়ার? তাহলে দেখো কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চের মূল কথা হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চের যে মূল কন্ডিশন, সেই কন্ডিশন কি? একটা হচ্ছে র্যান্ডমাইজেশনটা যখন আমরা করবো না, সেটা হচ্ছে কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। তাহলে কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন হচ্ছে দুই প্রকার মূলত, একটা হচ্ছে নন র্যান্ডমাইজেশন আর একটা হচ্ছে টাইম সিরিজ। নন র্যান্ডমাইজেশন কোনগুলো? নন র্যান্ডমাইজেশন হচ্ছে সাবজেক্টকে আমি যখন সিলেক্ট করব, সেই সাবজেক্টকে আমি পারপাসিভলি সিলেক্ট করে নেব, মানে নিজের পছন্দ মতো আমি সিলেক্ট করে যখন কোনো কিছু ট্রেনিং আমি দেবো, সেক্ষেত্রে দুটো গ্রুপ আমি নেবো, একটা এক্সপেরিমেন্টাল গ্রুপ, একটা কন্ট্রোল গ্রুপ। সেই এক্সপেরিমেন্টাল গ্রুপকে আমরা কি করবো? কোনো একটা প্রি টেস্ট নেবো, প্রথমে দুটো গ্রুপে এক্সপেরিমেন্টাল প্রি টেস্ট নেবো, কন্ট্রোল গ্রুপে প্রি টেস্ট নেবো। শুধুমাত্র ট্রিটমেন্ট আমরা এক্সপেরিমেন্টাল গ্রুপে দেবো, সেটা হচ্ছে নন র্যান্ডমাইজেশন গ্রুপ। টাইম সিরিজকে কি করবো? যখন আমরা লং টাইম ধরে কোনো কিছু এফেক্ট আমরা দেখতে চাইবো, পোস্ট টেস্ট বা প্রি টেস্ট, যখন আমরা দীর্ঘবার সেটাকে বারবার ট্রেনিং এর ফলে যখন নেবো, সেটা হচ্ছে টাইম সিরিজ ডিজাইন। ক্লিয়ার? এইবার এর কিছু অ্যাডভান্টেজ, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলো দেখো আমি যদি এখানে লিখেছি যে কাজী এক্সপেরিমেন্টাল ডিজাইন আর মোর ফ্রিকোয়েন্টলি ইউজ বিকজ দে আর মোর প্র্যাকটিক্যাল এন্ড ফ্লেক্সিবল টু কন্ডাক্ট রিসার্চ। এটা খুব বেশি অনেকটা ইউজ হয় এই ধরনের রিসার্চ, সেই কথাগুলোই এখানে লেখা আছে। আর বেশি কিছু লেখা নেই, এগুলো আমি পরে নোটস আকারে তোমাদেরকে আমি এই পিপিটা পাঠিয়ে দেবো, সেগুলো পড়ে নেবে। সিম্পল ভাবে আমি তোমাদেরকে, এটা এখানে শেষ, সিম্পল ভাবে আমি যদি তোমাদেরকে এবার বলি, একদম যেগুলো পড়ানো হলো সেগুলো যদি আমি একবার এক ঝলকে তোমাদেরকে যদি বলি, আসছি 1 মিনিট। এই জায়গাটা বেশ মূলত মাথায় রাখবে যে এক্সপেরিমেন্টাল রিসার্চ করার জন্য মূলত আমাদের এই তিনটে কন্ডিশন আমাদেরকে ভীষণ ভাবে দরকার। সেটা হচ্ছে কি? একটা হচ্ছে যে ম্যানিপুলেশন, কন্ট্রোল, র্যান্ডমাইজেশন আর হচ্ছে রেপ্লিকেশন। এই চারটে কন্ডিশন যখন আমাদের সমস্ত কিছুর মধ্যে ফুলফিল হবে, সেইটাই তখন হবে ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ। ক্লিয়ার? তাহলে প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ কি? এই কন্ডিশনের মধ্যে কোনো একটা কন্ডিশন যখন ফুলফিল হবে না, বা প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ হচ্ছে শুধুমাত্র বিগিনারদের ফার্স্ট টাইম কোনো রিসার্চ করার জন্য হয়, তখন সেটা প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ। আর ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ এই সমস্ত কন্ডিশনকে ফুলফিল করবে। আর কাজী এক্সপেরিমেন্টাল কি? যখন র্যান্ডমাইজেশন মেথডটা ফুলফিল করবে না, তখন তাকে আমরা কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ বলবো। তাহলে প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনের মধ্যে কত প্রকার রিসার্চ ডিজাইন আছে? মূলত 3 প্রকার রিসার্চ ডিজাইন আছে, দেখাতে হবে না। 3 প্রকার রিসার্চ ডিজাইন আছে। একটা হচ্ছে প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন, ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন, এটা সরি এই যে প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনের মধ্যে কি? ওয়ান শর্ট কেস রিসার্চ ডিজাইন, ওয়ান শর্ট কেস রিসার্চ ডিজাইন, আর একটা হচ্ছে ওয়ান গ্রুপ প্রি টেস্ট পোস্ট টেস্ট, আর একটা স্ট্যাটিক গ্রুপ ডিজাইন। ওয়ান শর্ট কেস ডিজাইন কোনগুলোকে বলবো? যখন আমরা কোনো একটা এক্সপেরিমেন্টাল গ্রুপকে শুরু করবো, একটাই গ্রুপ সিলেক্ট করবো যেখানে হচ্ছে শুধুমাত্র এক্সপেরিমেন্টাল গ্রুপ, যাদেরকে আমরা সরাসরি কি করবো? ট্রিটমেন্ট দেবো, দিয়ে আমরা পোস্ট টেস্টে ট্রিটমেন্টের এফেক্ট দেখবো। ক্লিয়ার? সেটা হচ্ছে ওয়ান শর্ট কেস। আর হচ্ছে ওয়ান গ্রুপ পোস্ট টেস্ট কোনটা? যেটার মধ্যে আমরা একটাই গ্রুপ সিলেক্ট করবো, কিন্তু এটার মধ্যে আমরা প্রি টেস্টটাকে নেব, নেওয়ার পরে ট্রিটমেন্ট দেবো, নেওয়ার পরে আমরা ট্রিটমেন্টের এফেক্ট দেবো। সেটা হচ্ছে তোমার অন গ্রুপ প্রি টেস্ট পোস্ট টেস্ট। আর স্ট্যাটিক গ্রুপ কোনটা? এই ক্ষেত্রে আমরা কি করবো? দুটো গ্রুপকে আমরা সিলেক্ট করব, একটা হচ্ছে তোমার এক্সপেরিমেন্টাল গ্রুপ, একটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ। এবার নিয়ে আমরা কাদেরকে এফেক্ট দেখবো, ট্রিটমেন্ট দেবো? হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপকে। ক্লিয়ার? এই হচ্ছে ছক। এটাকে তোমাদের একদম হাতের সামনে এটাকে রেখে দাও, এটাকে স্ক্রিনশট মেরে একদম রেখে দাও, তাহলে এই যে প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন আর কখনো ভুল হবে না। ক্লিয়ার? এরপর আসছে কি? এরপরে হচ্ছে আমাদের ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ। এই যে পোস্ট টেস্ট অনলি, প্রি পোস্ট টেস্ট অনলি, সোলেমান 4 গ্রুপ, ফ্যাক্টরিয়াল ডিজাইন, ক্রস ওভার ডিজাইন, র্যান্ডমাইজেশন ব্লক ডিজাইন ইত্যাদি, ওই ছকগুলো আছে, সেই ছকগুলোকে এক জায়গায় লিখে রাখবে, তাহলে তোমাদের কিন্তু এই ব্যাপারগুলোকে আর কখনো ভুল হবে না। আর একটা কি ছিল কি? কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। সেই কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনের মধ্যে দু প্রকার। একটাই সত্য কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ, এটা হচ্ছে নন র্যান্ডমাইজেশন, মানে তুমি যখন সাবজেক্টকে সিলেক্ট করবে কোনো র্যান্ডমাইজেশন ফলো করবে না। আর একটা হচ্ছে কি? টাইম সিরিজ রিসার্চ ডিজাইন। ক্লিয়ার? এই হলো মূলত
মোস্ট ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। এইটা কমপ্লিট হওয়াতে আমাদের আমরা যদি একটুখানি সিলেবাসের দিকে চলে যাই, তাহলে দেখো আমরা যদি সিলেবাসের দিকে চলে যাই, এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন এটা কিন্তু শেষ হয়ে গেল। তাহলে এই শুধুমাত্র এথিক্যাল ইস্যুটা এটা আমরা পরে জানবো। তাহলে এই পর্যন্ত কিন্তু ইউনিট 1 আর ইউনিট 2 কিন্তু আমাদের অলরেডি কমপ্লিটেড। আমরা পরের দিন যেটা করব, এই যে 3 নম্বর ইউনিট, যেটা হচ্ছে আইডেন্টিফিকেশন এন্ড ফর্মুলেশন অফ রিসার্চ প্রবলেম, টাইপ অফ রিসার্চ হাইপোথিসিসটা পরে পড়ব। শুধুমাত্র এই আইডেন্টিফিকেশন ফর্মুলেশন অফ রিসার্চ প্রবলেম, এর মধ্যে অনেক কিছু আছে, রিসার্চের স্টেপস আছে, হ্যাঁ, রিসার্চের ডিজাইন আছে, ইত্যাদি সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা নেক্সট ক্লাসে করব। এইবার বলো, আজকে কোনো প্রশ্ন আমি রাখিনি, কারণ তোমাদের এবার থেকে ভেবেছি দুটো করে আরেকটা ক্লাস রাখা হবে, যেখানে শুধুমাত্র প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে, কোশ্চেন অ্যান্সার থাকবে, আর একটা ক্লাসে শুধুমাত্র পড়ানো হবে। এবার বলো, তোমাদের এর মধ্যে থেকে কি কোনো বুঝতে কি অসুবিধা বা কি সেই জাতীয় কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু বলো। Honest quantitative research. হুম 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 হুম। ভেরি গুড, ভেরি গুড। আমি আসি তো, তুমি যখন এই ধরো আমরা যে পার্সোনালিটি বলি, বিহেভিয়ার বলি, মোটিভেশন বলি, এগুলো সব হচ্ছে নেচার, হচ্ছে কোয়ালিটেটিভ নেচার, ক্লিয়ার। কিন্তু তুমি যখন এইগুলোকে রিসার্চ করছো, রিসার্চ করার পরে যখন তুমি এগুলোকে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করো, সেই যে কোয়ালিটেটিভ নেচারকে তুমি কিসে কনভার্ট করো? কোয়ান্টিটেটিভ ডেটাতে কোনো একটা সংখ্যা দ্বারা প্রকাশ করো তো? ইয়েস অর নো? নিউমেরিক্যাল ডিজিটে যাও, নিউমেরিক্যাল যখন ডিজিটে যাচ্ছ তখনই তোমার স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন হবে, তখনই সেটা কোয়ান্টিটিভে পরিণত হয়ে গেল। তো এই যে রিসার্চের টাইপস পড়াতে গিয়ে আগের দিন যে একটা মিক্সড মেথড বলে একটা নাম পড়ানো হয়েছিল, যে রিসার্চের মধ্যে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ বোথ থাকবে, তাকে আমরা কি বলবো? মিক্সড মেথড পড়ে থাকবো। তাহলে তুমি এই যে ধরো পার্সোনালিটি মেজার করছো, আমরা কিন্তু সাইকোলজিক্যাল কোশ্চেনিয়ার দিয়ে পার্সোনালিটি মেজার করছি, ক্লিয়ার। তুমি যখন ওই কোশ্চেনটাকে অ্যানালিসিস করছো, সেটা তো নিউমেরিক্যাল ডিজিটে করছো, তাহলে সেটা কোয়ালিটেটিভ থাকলো কোথায়? সেটা তো কোয়ান্টিটিভ চলে গেল। তুমি তো সংকেত দ্বারা ওটাকে প্রকাশ করছো। হুম হুম হুম। রেপ্লিকেশন কথা হচ্ছে, না, রেপ্লিকেশন কথা হচ্ছে, ধরো তুই ধর কোনো একটা এক্সপেরিমেন্ট করেছিস, ক্লিয়ার, যে আমরা জানি, ধর কোনো একটা, আমরা যেগুলো স্টাবিলিস্ট, যে আমরা যদি ডেলি কি করি, ওয়েট ট্রেনিং করি, তাহলে আমাদের মাসেল ডেভেলপ হয়, ক্লিয়ার। এটা অলরেডি, এটা তো এমনি আসেনি, এটা ধর বিভিন্ন টেস্ট করে তবেই তো সেটা এসছে। এইবার রেপ্লিকেশন, ধর কোনো একটা টেস্ট বা কোনো একটা এক্সপেরিমেন্ট করে যখন কোনো একটা রেজাল্ট তুই পেলি, সেই রেজাল্টটাকে তুই পুনরায় আবার ফার্দার দেখছিস যে একই রেজাল্ট বা একই ধরনের রেজাল্টটাকে, এফেক্টটাকে আসছে কি না। যদি আসে, তাহলে সেই ট্রেনিং বা সেই টেস্টের রিলায়েবিলিটি অনেকটা বেশি হয়। অন্য সাবজেক্ট হতেই পারে। তুই ধর একই সাবজেক্ট কি করে হবে? ধর একই একই সাবজেক্ট তো পসিবল নয়। ধর তুই এখন একটা এফেক্ট দিলি যে 10 বছর, 10 থেকে 15 বছর ছেলে মেয়েদের যদি আমি ডেলি 30 মিনিট করে দৌড় করাই, তাদের মধ্যে ফিটনেসের এই ভেরিয়েবল গুলো ইম্প্রুভ হয়। এটা তুই ধর আজকে একটা ট্রেনিং এর এফেক্ট করলি, বা তার আরো ভালো তোকে বলি, তোর কাজটা বল, তোর কাজটা বল, দেখো আরো ভালো ক্লিয়ার হবে। বল 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 তোর। হ্যাঁ, আচ্ছা, তুই যে কি করেছিস, যোগা এবং প্রাণায়াম করে তার ফিজিওলজিক্যাল কিছু পারফরমেন্স ক্যাপাসিটি কি চেঞ্জেস হচ্ছে সেটা দেখতে চাইছিলিস, তাই তো? ইয়েস, ভেরি গুড। এইবার পার্টিকুলার তোমার যে সাবজেক্টটাকে সিলেক্ট করেছিলে, সেই সাবজেক্টের স্যাম্পলের এজ কি ছিল? ভেরি গুড। তাহলে এই যে মিডিল অ্যাডোলেসেন্ট,
তুমি যে অ্যাডোলেসেন্ট স্টেজকে নিয়ে তুমি যে এক্সপেরিমেন্টটা করেছিলে সেখানে তুমি একটা রেজাল্ট পেয়েছিলে, পেয়ে তুমি একটা কনক্লুশন ড্র করেছিলে বা ডিসকাশন লিখেছিলে, হ্যাঁ যে যদি যোগা বা প্রাণায়ামা প্র্যাকটিস করে তাহলে এই ফিজিওলজিক্যাল চেঞ্জেস গুলো হয়, এটা বলেছিলে তুমি, তাই তো? ভেরি গুড। এইবার তোমার ওই রিসার্চটা আদৌ তুমি ওটা এক্সপেরিমেন্ট করেছিলে, তুমি সেখানে একটা ট্রেনিং শিডিউল দিয়েছিলে যে 10 দিন হোক, 15 দিন হোক, 14 দিন হোক, যাই হোক একটা ট্রেনিং শিডিউল দিয়ে তুমি ওই এক্সপেরিমেন্ট গুলো করেছিলে। এইবার ফার্দার আমি যখন রিসার্চটা করব বা আমার ইচ্ছা হলো যে আমি দেখবো যে আদৌ ওই রিসার্চটা যে সত্যি কিনা, বা ওই রিসার্চের যে যোগা বা প্রাণায়াম করলে আদৌ বা ফিজিওলজিক্যাল কিছু ক্যাপাসিটি চেঞ্জেস হয় কি হয় না, আমি এবার কি করব, আমি এবার ঠিক ওই 10 বছর 15 বছর বা অন্য কোনো সাবজেক্ট বা অন্য কোনো এজের স্যাম্পেলকে আমি সিলেক্ট করলাম, করে তোমার মতো সেম ট্রেনিং প্যানেলটা আমি দিলাম, দেওয়ার পরে আমি দেখছি হ্যাঁ যোগা বা প্রাণায়াম করলে এই ফিজিওলজিক্যাল অরিজিনালি চেঞ্জেস হয়। এটাই হচ্ছে রেপ্লিকেশন। রিপিটেডনেস যদি একই রেজাল্ট আসে তাহলে তোমার সেই ট্রেনিং শিডিউলের এফেক্টটা বা যোগা প্রাণায়ামের এফেক্টটা ফলপ্রসূ হবে, তার রিলায়েবিলিটি অনেকটা বেশি হবে। বুঝে গেল? হতেই পারে, না সব ক্ষেত্রে রিসার্চের ড্রব্যাক না, কিছু কিছু ফ্যাক্টর আছে। এই যে এক্সটেনিয়াস ভেরিয়েবলের উপর যে কথাটা, যে তুমি যখন রিসার্চটাকে করছো কিছু এক্সটেনিয়াস ভেরিয়েবল, ধরো তোমার যে দুটো গ্রুপ থাকছে, তো সেই দুটো গ্রুপকে তুমি কি প্রপার আন্ডার নিজের একটা এক্সপেরিমেন্টাল রিসার্চের মূল কথা হচ্ছে আন্ডার কন্ট্রোল। তুমি কি বলো তো, সত্যি করে তুমি যখন ট্রিটমেন্টটাকে দিয়েছিলে, যে এনভায়রনমেন্টে তোমার ট্রিটমেন্টটা দেওয়া দরকার বা যেভাবে সাবজেক্টকে দুটো গ্রুপকে কন্ট্রোল করা দরকার সেইভাবে কি তুমি অ্যাজ এ রিসার্চার কন্ট্রোল করতে পেরেছিলে? পারোনি তো। তাহলে সেটা রিসার্চের একটা ড্রব্যাক হতে পারে না, বা তুমি যে স্যাম্পল সাইজটাকে সিলেক্ট করেছিলে সেই স্যাম্পল সাইজ বা সেই স্যাম্পলস এর মধ্যে হোমোজেনিটি ঠিকভাবে ছিল কি ছিল না, বা সেই স্যাম্পলের যে ফিজিক্যাল এফিসিয়েন্সি বা ফিজিওলজিক্যাল এফিসিয়েন্সি বা ওয়েদার কন্ডিশন, সোশ্যাল ইকোনমিক স্ট্যাটাস ইত্যাদি নানান কিছু ভেরিয়েবল ফ্যাক্টর আছে যেগুলো ডিপেন্ড করে তোমার এই ট্রেনিং এর উপর। মোর অরলেস একই টাইপের যদি রেজাল্ট আসে তখন সেখানে লাইবিলিটি অনেকটা বেশি হতেই ধরে নেওয়া হয়। এবার অন্য রেজাল্ট আসতেই পারে, তোমার যে সবার রিসার্চ গবেষণা করে একই ধরনের রেজাল্ট আসবে এমনটা নয়, তাহলে এই যে হাইপোথিসিস কখনো ড্র হতো না। বিভিন্ন রেসার্চ তুমি একটা গবেষণা করে যে এই ধরনের রেজাল্ট পেয়েছো, অন্যজন গবেষণা করে ওই ধরনের রেজাল্ট পেয়েছে। এইবার কিন্তু মোর অরলেস যে আমরা যদি দেখি একই স্যাম্পলের উপর একই ট্রেনিং দেওয়ার ফলে তোমার এফেক্টটা মূলত একই হয়। এইবার ধরো আর একটু ভালো করে তোমাদের যদি সহজ করে বলা হয়, ধরো এই যে তোমাদের তোমরা যখন ছাত্র ছিলে, তোমাদের যখন সকালবেলা কন্ডিশনিং করানো হতো, তখন ধরো তোমাদেরকে আমরা যদি বলি সবাই মুখবেড়িয়ার এমপিএড এর ছাত্র, মানে একটা হোমোজেনিটি গ্রুপ, ক্লিয়ার? তাহলে এইবার তোমরা যখন ওই হোমোজেনিটি গ্রুপ মানে আমি যা এফেক্ট দেবো সবার ক্ষেত্রে প্রযোজ্য। এইবার সকালবেলা ধরো কন্ডিশনিং যখন করানো হচ্ছে, সেই কন্ডিশনিং এর সময় ধরো তোমাদেরকে বললাম 10 পাক ছুটতে হবে, কেউ 10 পাকটা খুব ইজিলি ছুটে নিল, কেউ 10 পাক থেকে পেছনে পড়লো কেন? তুমি আমাকে উত্তর দাও। কারো কারো খুব কষ্ট হলো, সেক্ষেত্রে কি সাবজেক্টের কিছু পার্সোনাল অ্যাপিয়ারেন্স, সবাই তো হোমোজেনিটি গ্রুপ, তাহলে কিছু ডিফারেন্স কি থাকছে সাবজেক্টের মধ্যে? না, থাকছে না। তাহলে একই রেজাল্ট যে বারবার আসবে বা যে তুমি যে সাবজেক্টকে সিলেক্ট করছো তার কিছু কিছু ক্যারেক্টারিস্টিক, কিছু কিছু সেগুলো তো পার্থক্য থাকবে। কিন্তু ইন জেনারেল কি হয়, যে ইন জেনারেল কোনো একটা ট্রেনিং দিলে যে হ্যাঁ যদি অরিজিনালি ট্রেনিংটা দেওয়া হয় যেটা চেঞ্জেস হচ্ছে, এবার চেঞ্জের পরিমাণটা কম বেশি হতে পারে, কিন্তু যদি সেটার এফেক্ট কোনো একটা ট্রেনিং এর কিছু হয় যে হ্যাঁ ফিজিওলজিক্যাল রেসপিরেটরি হার্ট রেট বাড়ছে বা কমছে, সেই যে এফেক্টটা বাড়া কমাটা কতটা বাড়ছে সেটা প্রশ্ন না, বাড়ছে, সেই এফেক্টটা প্রায় মোরলেস একই হয়। ক্লিয়ার? এক্ষেত্রে রিসার্চারের ড্রব্যাক তো অবশ্যই থাকে, সেগুলো রিসার্চের ড্রব্যাক তো কোনো থিসিসে লিমিটেশনের মধ্যে যতটুকু লেখা যায় ততটুকু লিখতে হয়। আর তো মূলত সাবজেক্টকে মূলত ডিপেন্ড করে যে সাবজেক্ট কোন ক্যাটাগরি সাবজেক্ট, তাদের ফিজিওলজিক্যাল ক্যাপাসিটি কেমন, এই সমস্ত কিছু কিন্তু রিসার্চের যখন তুমি ওই লিমিটেশন বা ডিলিমিটেশনকে যখন তোমার লেখা হয়, আমরা যখন কোনো রিসার্চ লিখি থিসিস পেপার, সেখানে কিন্তু পরিষ্কার এগুলো লেখা থাকে, লিমিটেশনের মধ্যে থেকে বিশেষ করে এই কথাগুলো সুন্দর করে লেখা থাকে।
না, রিসার্চার সেক্ষেত্রে নিজেই জানে না, এগুলো মূলত ল্যাবরেটরি ক্ষেত্রে হয়ে থাকে। অ্যাজ এ রিসার্চার ডবল ব্লাইন্ড, যে অ্যাজ এ তুমি গবেষক, তুমি একটা গবেষণা করছো, কোনটা এক্সপেরিমেন্টাল গ্রুপ কোনটা কন্ট্রোল গ্রুপ তুমি নিজেও জানবে না, সেটা হচ্ছে ডবল ব্লাইন্ড। আর যখন তুমি অ্যাজ এ, আচ্ছা ধরো তুমি কোনো একটা গবেষণা শুরু করেছো, সেটা হচ্ছে ল্যাবরেটরি বেসড গবেষণা, সেখানে শুধুমাত্র সাবজেক্টে ধরো ব্লাড স্যাম্পেল তুমি কালেক্ট করছো, ক্লিয়ার, ব্লাড স্যাম্পেল কালেক্ট করে তুমি ল্যাবরেটরিতে তুমি সেটাকে টেস্ট করছো, হ্যাঁ, যে স্যাম্পেল ব্লাড স্যাম্পেলের উপরে কাজ করছো। এইবার যে যে স্যাম্পেল গুলোকে কালেক্ট হচ্ছে, দুটো গ্রুপ থেকে আসছে, একটা কন্ট্রোল গ্রুপ থেকেও আসছে, একটা এক্সপেরিমেন্টাল গ্রুপ থেকেও তোমাকে আসছে, ক্লিয়ার। এইবার যে গ্রুপ থেকে তোমাকে যে স্যাম্পেলটা তুমি কালেক্ট করছো সেটা তোমার কাছে কিন্তু অজানা যে এটা এক্সপেরিমেন্টাল গ্রুপের ব্লাড গ্রুপ বা এটা কন্ট্রোল গ্রুপের ব্লাড গ্রুপ। এইবার ধরো তুমি অ্যাজ এ রিসার্চার, তুমি তো রিসার্চটা করার জন্য তুমি ধরো কোনো একটা ট্রেনিং বা কোনো কিছু এফেক্ট যখন তুমি দেবে, তুমি তো অ্যাজ এ রিসার্চার তোমার নিশ্চয়ই ধরো কোনো কিছু যদি ট্রেনিং দেখতে চাও বা কোনো কিছু ধরো ফিজিওলজিক্যাল কিছু ক্যাপাসিটি তুমি যখন দেখতে চাও, তোমাকে অ্যাজ এ কি করতে হবে, অ্যাজ এ কোনো অ্যাসিস্ট্যান্ট তোমাকে রিকোয়ার করতে হবে। অ্যাসিস্ট্যান্ট ধরো সেই ধরনের এফেক্ট বা সেই ধরনের টেস্ট তোমাকে দেবে, এবং কাদের ক্ষেত্রে দিচ্ছে বা কাদের যে স্যাম্পেলটা তুমি কালেক্ট করছো সেই স্যাম্পেলগুলো কিন্তু তোমার কাছে পরিষ্কার থাকবে না যে আমি এদেরকে ট্রেনিং দিয়েছিলাম, এদের স্যাম্পেল এটা, বা এদেরকে ট্রেনিং দিয়েছি, এদের স্যাম্পেল এটা। সেই ক্ষেত্রে এইটা মূলত ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে তুই যদি ভাবিস, ফিজিক্যাল এডুকেশনে এই ধরনের রিসার্চ মূলত কম হয়, এগুলো মূলত মেডিকেল দিকে বেশি হয়, সেই ধরনের গবেষণা এগুলো ফিজিক্যাল এডুকেশন খুব কম হয়। কারণ এখানে তো সবাই যা ধরনের গবেষণা আমরা করি অ্যাজ এ রিসার্চারই মূলত কি করে সেই ধরনের ট্রেনিং বা সেই ধরনের এফেক্ট আমরা দিই। মূলত আমরা কি ধরনের ট্রেনিং দিই, কোনো ফিজিক্যাল ফিটনেস প্যারামিটারকে ইমপ্রুভ করার ট্রেনিং দিই, এর বেশি কিছু কি আমরা দিই না। তাহলে সেক্ষেত্রে এই যে ফিজিক্যাল এডুকেশনের সাথে এর যে সরাসরি খুব একটা বিশাল কিছু রিলেশন আছে সেমন নয়। আবার যদি তুমি ধরো কোনো ল্যাবরেটরি বেসড কোনো রিসার্চ যখন তুমি করতে যাচ্ছ, যে তাদের কোনো ক্যাপাসিটি মেজার করছো বা তাদের কোনো ব্লাড স্যাম্পেল কালেক্ট করে কিছু এক্সপেরিমেন্ট করতে চাইছো, সেক্ষেত্রে তোমার কাছে গোটা ব্যাপারটাই অজানা থাকে যে কাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, কাদেরকে তোমাকে কন্ট্রোল গ্রুপের মধ্যে রাখা আছে। এইটা তুমি যখন জানবে না, যখন ধরো অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট সে যখন করাচ্ছে বা অ্যাজ এ তোমার যে সুপারভাইজার সে যখন যাচ্ছে, তখন এই ধরনের ব্যাপারগুলোকে বলা হয় তোমার ডবল ব্লাইন্ড। কিন্তু আমাদের ফিজিক্যাল এডুকেশনে মূলত যে ধরনের এক্সপেরিমেন্ট বা যে ধরনের আজ পর্যন্ত যে গবেষণা হয়েছে, মূলত টোটালটাই শুধুমাত্র ফিটনেস রিলেটেড ট্রেনিংই দেওয়া হয়। বা এখন কিছু কিছু কাজ হচ্ছে যেগুলো হচ্ছে ধরো এই ফিজিওলজি ওরিয়েন্টেড কিছু কাজ, কিছু এক্সপেরিমেন্ট বা যোগার উপরে বিশেষ করে মূলত এখন বেশ কিছু কাজ হচ্ছে, কিন্তু সবই ওই কন্ট্রোল গ্রুপ এক্সপেরিমেন্টাল গ্রুপ সবই সাবজেক্ট আছে রিসার্চার জানে, কিন্তু যখন জানবে না তখন সেটা হচ্ছে ডবল ব্লাইন্ড। সেটা মূলত ল্যাবরেটরি ছাড়া, উইদাউট ল্যাবরেটরি ছাড়া সেটা কখনো সম্ভব নয়। আর কেউ কিছু? ওকে, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এমবি কোচিং ক্লাসের পক্ষ থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং এই ভিডিও থেকে যদি কোনো ইনফরমেশান বা যদি কোনো তথ্য তোমাদের কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।